তো স্বাগত। আমি তোমাদের বায়োলজি টিচার শুভম চক্রবর্তী। তো আজকে শুরু হচ্ছে প্রথম পার্ট, এটা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন। এই চ্যাপ্টারটা আজকে আমরা পড়ব। তো বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন এই চ্যাপ্টারটায় আছেটা কি? এই চ্যাপ্টারটা হচ্ছে, নাম শুনে বুঝতে পারছো, বায়োলজিক্যাল মানে কি লাইফ নিয়ে কথা হচ্ছে, আর ক্লাসিফিকেশন তো পৃথিবীতে যত লাইফ রয়েছে অর্থাৎ জীবন রয়েছে তাদেরকে আমরা ক্লাসিফিকেশন অর্থাৎ বিভিন্ন ভাগে ভাগ করব সিমিলারিটিস দেখে। যেমন দেখো, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন বলতে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন ইজ দ্য সাইন্টিফিক প্রসেস, অর্থাৎ সাইন্টিফিক প্রসেস মেনে আমরা যত লাইফ রয়েছে তাদেরকে কি করব, হায়ারার্কির বিভিন্ন গ্রুপে ভাগ করব। কিভাবে ভাগ করব, কি কি দেখে? শেয়ার্ড সেম ক্যারেক্টারিস্টিক হবে, জেনেটিক্যাল ব্যাপারগুলো কি রয়েছে সেটা দেখে, তাছাড়া আর কি তাদের মরফোলজি কি সেম না আলাদা, তারপরে অ্যানাটমি কিরকম, তারপরে হচ্ছে তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু ভাগ করব। তো এই চ্যাপ্টারটা এটাই বুঝবো। তো একদম প্রথমের দিকে ধরো তোমরা যখন বাচ্চা ছিলে, যখন সায়েন্টিফিক নলেজ এত ছিল না, নিজেদের কথা ভাবো, যদি বাগানে পাঠিয়ে দিতাম আর বলতাম যে একটা গোলাপ গাছ রয়েছে, আর একটা জবা গাছ, একটা আম গাছ আর একটা কাঁঠাল গাছ, তোমরা কিভাবে ভাগ করতে? অবভিয়াসলি কেউ কেউ বলতে পারো যে আমি ভাগ করতাম দুটো ফুলের গাছ আর দুটো ফলের গাছ, আম জাম হয়ে গেল ফলের গাছ, আর এদিকে জবা গোলাপ হয়ে গেল ফুলের গাছ। ঠিক তেমন ভাবেই একদম প্রথমের দিকে সিভিলাইজেশন, তখনও কিন্তু মানুষ ভাগ করতো বিভিন্ন মানে যেসব জীব রয়েছে তাদেরকে, কিভাবে তাদের দরকার অনুযায়ী, সাইন্টিফিক ক্রাইটেরিয়াতে নয়। যেমন তোমরা বলে এটা ফুলের গাছ এটা ফলের গাছ, তাই বলে কি এই যে যেটা ফলের গাছ সেখানে ফুল নেই, অবভিয়াসলি ফুল ছিল বলেই ফলটা এসছে। তো ওটা কিন্তু অতটাও সাইন্টিফিক ওয়েতে ভাগ হলো না, কিন্তু কিভাবে ভাগ হলো, হ্যাঁ দরকার অনুযায়ী, এখানে আমি ফুল পাচ্ছি এখানে আমি ফল পাচ্ছি। ঠিক তেমন ভাবে এখানে কি বলেছে দেখো এনসিইআরটিতে। আরেকটা কথা বলে দিই নিটের জন্য, এনসিইআরটির প্রত্যেকটা লাইন কিন্তু ইম্পর্টেন্ট। এখন তোমরা জানোই যে এনসিইআরটি বায়োলজিতে বিশেষ করে এনসিইআরটির প্রত্যেকটা লাইন থেকে এমসিকিউ আসবে, আর এনসিইআরটির বাইরে না আসার সম্ভাবনাই অনেক বেশি, প্রায় আসবেই না এনসিইআরটির বাইরে থেকে। তো এনসিইআরটির প্রত্যেকটা লাইন কিন্তু খুব ভালো মতো পড়তে হবে। তো এখানে কি বলেছে যে একদম প্রথমের দিকে যখন সিভিলাইজেশন ছিল মানুষের, তখন মেনি অ্যাটেম্প্ট করা হয়েছে ক্লাসিফাই করাতে। কাদের? লিভিং অর্গানিজম, মানে একদম সবকিছু, একটা ব্যাকটেরিয়া থেকে শুরু করে মানুষ, তাদের মাঝখানে যতজন পড়ে, গরু ছাগল প্রোটিস্টা ফাঙ্গি যা ইচ্ছা সবগুলোকে কিন্তু অ্যাটেম্প্ট করা হয়েছে, কিন্তু কিভাবে? নট ইউজিং ক্রাইটেরিয়া, মানে সাইন্টিফিক ক্রাইটেরিয়াকে ইউজ করে না। যেটা আমি বললাম যে তুমি পেলে আমি ফল পাচ্ছি ফুল পাচ্ছি ভাগ করলাম, এটা খুব একটা সাইন্টিফিক ক্রাইটেরিয়া নয়, কারণ অবভিয়াসলি যেখানে ফল আছে সেখানে ফুলও থাকবে ওই গাছে। কিন্তু ওইটাই বলেছে। তো আগেকার দিনে কিভাবে ভাগ করতো? সাইন্টিফিক ক্রাইটেরিয়াতে নয়, বরং তাদের যেটা ওন ইউজ, নিজেদের যেটা দরকার সেটার উপর ডিপেন্ড করে, যেমন ফুড, শেল্টার, ক্লথিং, এই সবের উপর ডিপেন্ড করে আমরা আগেকার দিনে ভাগ করতো। তো একদম সবার প্রথমে সাইন্টিফিক ভাবে কে শুরু করলো? অ্যারিস্টটল। তিনি শুরু করলেন। তিনি কিভাবে ভাগ করলেন? তিনি হি ইউজ সিম্পল মরফোলজিক্যাল ক্যারেক্টার। মরফোলজিক্যাল ক্যারেক্টার মানে কি? দেখো জেনারেলি তোমরা দুটো জিনিস বুঝতে পারো, মরফোলজি আর অ্যানাটমি। মরফোলজি মানে হচ্ছে যেটা আমরা চোখে দেখছি, অর্থাৎ আমি দেখছি দুটো হাত আছে দুটো পা আছে, এটা হয়ে গেল মরফোলজি ক্যারেক্টার। আর অ্যানাটমি ক্যারেক্টার কি হবে? যেটা আমরা কেটে তারপর দেখবো, আমার স্টমাক রয়েছে, হার্ট রয়েছে, হার্টের স্ট্রাকচার কিরকম, চেম্বার কটা, সেটা হয়ে গেল অ্যানাটমিক্যাল। তো প্রথমে কি সিম্পল মরফোলজিক্যাল, মানে চোখে দেখে ইনি অ্যারিস্টটল যিনি রয়েছেন তিনি ভাগ করলেন। তো অবভিয়াসলি একটা প্ল্যান্ট যখন গাছেদের তিনি দেখলেন, তো কিভাবে ভাগ করলেন? একদম ছোট গাছ যেমন ঘাসের মতো যেই সব গাছ তাদেরকে তিনি বললেন এই যে হার্বস। একটু বড় যেগুলো, যেমন ধরো তোমরা দেখেছো তুলসী গাছ, জবা গাছ, খুব মোটা হয় না, আম কাঁঠালের মতো বড় হয় না, তো সার্বস। আর যেগুলো একদম বড় বড় গাছ হয় যেমন হচ্ছে বট গাছ বা আম কাঁঠাল, সেগুলো হচ্ছে ট্রি। তো অ্যারিস্টটল কি করলেন? তিনি প্ল্যান্টকে তিন ভাগে ভাগ করলেন মরফোলজিক্যাল এর উপর ডিপেন্ড করে, ট্রি, সার্বস, হার্বস। আর অ্যানিমেল যে রয়েছেন, অ্যানিমেলকে দুভাগে ভাগ করলো। একটা হচ্ছে ব্লাডের উপর ডিপেন্ড করে, যাদের রেড ব্লাড রয়েছে আর যাদের রেড ব্লাড নেই। তো এটা অনেকটা সাইন্টিফিক ক্রাইটেরিয়া হলো। তো একদম এখানে যদি এমসিকিউ আসে, এক নম্বর এমসিকিউ কি হতে পারে? যে অ্যারিস্টটল ওয়াজ দ্য আর্লিয়েস্ট টু অ্যাটেম্প্ট এ মোর সাইন্টিফিক বেসিস ক্লাসিফিকেশন। তো সবার প্রথমে সাইন্টিফিক বেসিস ক্লাসিফিকেশন সবার প্রথমে কোন সায়েন্টিস্ট করেছিলেন? অ্যারিস্টটল। এমসিকিউ হয়ে গেল একটা। এরপর চলে আসছে আমরা খুব ফেমাস লিনিয়াস। লিনিয়াস সবার প্রথমে টু কিংডম ক্লাসিফিকেশন দিলেন।
তো টু কিংডম ক্লাসিফিকেশনে তিনি কি কি ভাগ করলেন, প্ল্যান্ট আর অ্যানিমালকে। এবার তোমরা একটা জিনিস ভাবো, যখন লিনিয়াস এই টু কিংডম ক্লাসিফিকেশন দিলেন তখন প্ল্যান্ট আর অ্যানিমালের দুটো তো ভাগ হলো, কিন্তু তাই বলে কি তখন ব্যাকটেরিয়া ছিল না, বা প্রোটিস্টা বা ফাঙ্গি, যেটাকে আমরা ব্যাঙের ছাতা বলি, ফাঙ্গির মধ্যে পড়ে, সেগুলো কি ছিল না? অবভিয়াসলি ছিল। তো তাদেরকে কোথায় রাখলো? তাদেরকে কিন্তু সব প্ল্যান্টের মধ্যেই চলে গেল। তার মানে কি, প্ল্যান্টি আর অ্যানিমেলিয়া যে দিল, আজকের দিনে প্ল্যান্ট বলতে আমরা যা বুঝি, লিনিয়াস যখন এই ভাগটা করেছিলেন সেই সময় কিন্তু অত কিছু ভাবেনি। মানে দেখলো যে সেল ওয়াল রয়েছে, তাদেরকে আমি প্ল্যান্ট বলে দিলাম, আর যাদের সেল ওয়াল নেই তাদেরকে আমি অ্যানিম্যাল বলে দিলাম। আর তখনকার দিনে তো সায়েন্স এত উন্নত ছিল না যে দেখবে কে ফটোসিনথেসিস করছে, বা সেল ওয়ালে কাইটিন আছে না, কাইটিন বা চাইটিন যা উচ্চারণ করো, কাইটিন রয়েছে না সেলুলোজ রয়েছে। তো সেটার উপর অত তো ক্রাইটেরিয়া তখন সাইন্টিফিক উন্নত হয়নি, তো তখন অত বুঝতেও পারতো না। তো সেই জন্য তখন যে সিম্পল ভাবে লিনিয়াস কি করলেন, দুটো ভাগ করলেন, একটা প্ল্যান্ট আর অ্যানিমাল। তার মানে তোমরা সাধারণভাবে ভেবে দেখো, এইখানে কিন্তু বেশ কিছু প্রবলেম আসবে। কারণ প্ল্যান্টের মধ্যে আমি যদি শুধু সেল ওয়াল দেখি, তাহলে তার মধ্যে মনেরা চলে আসছে, মানে যেটা ব্যাকটেরিয়া সেল ওয়াল থাকে। আর কি আছে, ফাঙ্গিও চলে আসছে, ওদের সেল ওয়াল থাকে। আর প্ল্যান্ট যেগুলো হয়, মানে আজকের দিনে প্ল্যান্ট যাদের সেল ওয়ালও রয়েছে, এই তিনটেই চলে আসছে। তার মানে মনেরা কি, মনেরা হচ্ছে প্রোক্যারিওট না ইউক্যারিওট? প্রো কথাটার মানে হচ্ছে আগে, তো মনেরা হচ্ছে প্রোক্যারিওট। আর প্ল্যান্ট যেগুলো তারা ইউক্যারিওট, তার মানে প্রোক্যারিওট ইউক্যারিওট একটা গ্রুপের মধ্যে আসছে। সেটা কি খুব ভালো দেখাচ্ছে না? তো সেই জন্য পরবর্তীতে এইগুলো জায়গায় আমরা পড়বো, দেখবো যে পরবর্তীতে আরো কিন্তু আমাদের মডিফাই করতে হবে। দেখা যাক এরপর কি বলেছে। দিস সিস্টেম ডিড নট ডিস্টিংগুইশ বিটুইন ইউক্যারিওট প্রোক্যারিওট, যেটা আমি বললাম যে প্ল্যান্টের মধ্যে সব একসাথে থেকে যাচ্ছে, ইউনিসেলুলার মাল্টিসেলুলার। অবভিয়াসলি আমি প্ল্যান্টের মধ্যে যেমন আম গাছকে রাখবো, তেমন ভাবে যেগুলো ফটোসিনথেসিস অ্যালগি করছে বা যেগুলো মনে রয়েছে, সেগুলোও কিন্তু প্ল্যান্টের মধ্যেই চলে যাচ্ছে। অর্থাৎ মাল্টিসেলুলার আম গাছও একটা গ্রুপের মধ্যে, আবার ইউনিসেলুলার মনেরাও একটা গ্রুপের মধ্যে চলে আসছে, যদি আমি জাস্ট টু কিংডমই ধরি। তারপরে কি বলেছে, ফটোসিনথেটিক অ্যান্ড নন ফটোসিনথেটিক, যেমন গ্রিন অ্যালগি আর ফাঙ্গি তো অবভিয়াসলি ফটোসিনথেসিস করতে পারে না, মানে সালোক সংশ্লেষ, তারাও কিন্তু এক গ্রুপে চলে আসছে। তো টু কিংডমে অনেক প্রবলেম হচ্ছে। তো এইখানে এমসিকিউ কি কি হতে পারে? এক এমসিকিউ, টু কিংডম ক্লাসিফিকেশন কে দিয়েছিলেন? একদম ইজি এমসিকিউ, সবাই পারবে। লিনিয়াস। কি কি ছিল? প্ল্যান্ট আর অ্যানিমাল। আর দুই, প্রবলেম কি কি ছিল? প্রবলেম গুলো হচ্ছে এইগুলো, এখান থেকে যে কোনো পয়েন্ট দিয়ে দিতে পারে বা তিনটে দিয়ে দিতে পারে। 4 নম্বর অপশন কি থাকবে? অল অফ দিস। যেমন দিয়ে দিতে পারে যে প্রবলেম কি কি ছিল টু কিংডমে, ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার একসাথে ছিল। আরেকটা প্রবলেম কি, ফটোসিনথেটিক নন ফটোসিনথেটিক একসাথে ছিল। আরেকটা প্রবলেম কি, ইউক্যারিওট প্রোক্যারিওট একসাথে ছিল। অপশন এ বি সি, আর ডিতে দিয়ে দেবে অল অফ দ্য অ্যাবভ। তো অবভিয়াসলি অল অফ দ্য অ্যাবভ হবে। এরপর classification of organism into plant and animal was easily done and was easily understand এটা obviously বুঝতে হবে যে দুটো ক্লাসিফিকেশন, কিন্তু এখানে এই প্রবলেম গুলো হলো, বাট এ লার্জ নাম্বার অফ অর্গানিজম ডিড নট ফল ইনটু আইদার ক্যাটাগরি। তো এবার যেটা ব্যাপারটা আসছে, মনেরা কিন্তু অ্যাকচুয়ালি প্ল্যান্টও না অ্যানিমাল না, হেন্স টু কিংডম ক্লাসিফিকেশন ইউজড ফর এ লং টাইম ওয়াজ ফাউন্ড ইনঅ্যাডিকুয়েট। তো অনেকদিন ধরে এটা ইউজ হলো, তারপরে দেখা গেলো যে এটা কিন্তু ঠিকঠাক নয়। বিসাইড গ্রস মরফোলজি এ নিড ওয়াজ অলসো ফেল্ড ফর ইনক্লুডিং। এবার দেখো, মরফোলজি তো দেখা হলো যে সেল ওয়াল আছে কি নেই, এরপর শুধু মরফোলজি দিয়ে কিন্তু হচ্ছে না, ইনক্লুডিং আদার ক্যারেক্টার। এবার কি কি ক্যারেক্টার দেখা হবে, এবার ধীরে ধীরে ব্যাপারটা উন্নত হচ্ছে। প্রথমের দিকে কি হলো, যখন সায়েন্স অতটা উন্নত নয়, আমি কেমিক্যাল টেস্ট করে বুঝতে পারছি না যে সেলের স্ট্রাকচার কিরকম, সেল ওয়ালটা কি দিয়ে তৈরি, যেটা আমি এর আগেও বললাম কাইটিন দিয়ে তৈরি না সেলুলোজ দিয়ে তৈরি, তখন অতটাও সায়েন্স উন্নত হয়নি। কিন্তু পরে ধীরে ধীরে যখন সায়েন্স উন্নত হচ্ছে, তখন আরো এক্সপেরিমেন্ট হচ্ছে, তখন আরো ধীরে ধীরে এগুলো জানা যাচ্ছে। তো পরে যখন ধীরে ধীরে আরো জানা যাচ্ছে, তখন আমি দেখবো সেলের স্ট্রাকচার কিরকম, নেচার অফ সেল ওয়াল, মানে সেল ওয়ালটা কি কেমিক্যাল দিয়ে তৈরি, মোড অফ নিউট্রিশন অটোট্রপ না হেটারোট্রপ, হ্যাবিটেট কোথায় থাকে, মেথডস অফ রিপ্রোডাকশন সেক্সুয়াল রিপ্রোডাকশন করে না আসেক্সুয়াল, সেক্সুয়াল করলে কি ধরনের করে, এভলিউশনারি রিলেশনশিপ মানে কি, যেমন আমি যদি বলি এভলিউশনারি রিলেশনশিপ মানে যেটা আদিম মানুষ বা বাদর যাই বলি,
এখান থেকে আজকে মডার্ন হিউম্যান এসছে, আবার আজকের এই সিম্পাঞ্জি হোক গরিলা হোক এগুলোও এসছে। তার মানে কি আমি দেখছি হিউম্যান আর সিম্পাঞ্জি গরিলা এদের একটা কিন্তু অতীতে কমন অ্যানসিস্টার ছিল। এইটাই হচ্ছে এভলিউশনারি রিলেশনশিপ। এর কথা আবার এর পরেও আসবে। এরপর চলে আসছি ক্লাসিফিকেশন সিস্টেম ফর দ্য লিভিং অর্গানিজম হ্যাভ বিন হেন্স আন্ডারগন সেভারাল চেঞ্জেস। তো এরপর কিন্তু বিভিন্ন আলাদা ভাবে চেঞ্জেস এসছে, কারণ ধীরে ধীরে যখন এক একটা ক্যারেক্টার বোঝা গেছে ও মনেরাতে কি নিউক্লিয়াসটা প্রাচীন, অর্থাৎ নতুন নয়, অর্থাৎ ওদের কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, তো তার মানে আমি মনের একটা আলাদা গ্রুপ করতে পারি। প্রোটিস্টাতে দেখলো যে এরা কিন্তু মানে নতুন সেল, মানে প্রোক্যারিওট নয় ইউক্যারিওট, কিন্তু ইউনিসেলুলার, তো তখন ধীরে ধীরে এটা আলাদা হলো। ফাঙ্গির ক্ষেত্রে দেখলো ও বাবা এরা তো ফটোসিনথেসিসও পারছে না, আবার এদের যেটা সেল ওয়াল সেখানে কাইটিন রয়েছে, সেলুলো যতটাও নেই, তার মানে কি এটা নিশ্চয়ই প্ল্যান্টের মধ্যে থাকবে না, একে আলাদা করি। তার মানে কি এই স্টেপ গুলো ধীরে 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 যখন আসছে তখন আলাদা ভাবে নতুন এক একটা কিন্তু কিংডম শুরু হচ্ছে। তো এইবার এইখানে যেটা বলছি একদম প্রথমে এইগুলো আমি যেখানে এক্সট্রা ছবি বা এক্সট্রা কিছু যখন আটকানো আছে নিটের জন্য কিন্তু লাগবে না, তোমাদের এনসিইআরটি তে যেই লাইনগুলো আছে আর এনসিইআরটি তে যেই ছবিগুলো আছে সেগুলোই শুধু নিটে আসবে। এইগুলো আমি দিয়েছি বোঝানোর জন্য, ইন্টারেস্ট গ্রো করার জন্য, আর যাতে সহজে বুঝতে পারো, তাহলে এনসিইআরটিটা সহজে মুখস্থ হবে। এবার দেখো লিনিয়াসের কথা কিন্তু আমরা এনসিইআরটি তে পড়েছি। লিনিয়াস সবার প্রথমে কি করেছিলেন, টু কিংডম ক্লাসিফিকেশন প্ল্যান্ট আর অ্যানিমাল দিয়েছিলেন। এরপর কি হচ্ছে আরেকজন সায়েন্টিস্ট আসলেন, এগুলো কিন্তু লাগবে না, যেগুলো এক্সট্রা বলছি এগুলো তোমাদের লাগবে না, কখনোই নিটে আসবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। লিনিয়াসের পর কি হলো, আরেকজন সায়েন্টিস্ট আসলেন আর্নস্ট হেকেল। তিনি কি দেখলেন যে এক ধরনের প্রাণী যারা কি করছে যে ইউনিসেলুলার হচ্ছে, আর কি হচ্ছে ইউনিসেলুলার, এখানে প্রোটিস্টা এরা ইউনিসেলুলার হয়, আর কি হচ্ছে ইউক্যারিওট না প্রোক্যারিওট, এরা হচ্ছে ইউক্যারিওট। তো প্ল্যান্ট আর অ্যানিমালের সাথে একটা নতুন কিংডম যোগ করে দিল প্রোটিস্টা, কে করলেন, হেকেল। তো এরকম ভাবেই কিন্তু ধীরে ধীরে করে নতুন কিংডম এসছে। আমরা যে আজকে পড়ি হুইটেকার 5 কিংডম ক্লাসিফিকেশন দিয়েছেন, অ্যাকচুয়ালি 4 কিংডম ক্লাসিফিকেশন তার আগে ছিল, তিনি আরেকটা অ্যাড করেছেন, এখন দেখবো কিভাবে অ্যাড হয়েছে। তো যখন প্রথমে ক্যারোলাস লিনিয়াস 2 কিংডম দিল, তারপরে আর্নস্ট হেকেল এসে আরো সায়েন্টিফিক এক্সপেরিমেন্ট করলেন, দেখলেন যে এক ধরনের প্রাণী আছে যে হচ্ছে প্ল্যান্টির মধ্যে আছে, কিন্তু কি হচ্ছে তারা একটু আলাদা, তো তখন তিনি প্রোটিস্টা। তারপরে কি হলো, ইনি আসলেন, তিনি কি করলেন, দেখলেন যে আরেক ধরনের প্রাণী প্ল্যান্টের মধ্যে আছে, কিন্তু অন্যান্য প্ল্যান্ট বা অ্যানিমেল বা প্রোটিস্টার যেই স্ট্রাকচারটা সেলুলার স্ট্রাকচার, তাদের নিউক্লিয়াসের সাথে এর নিউক্লিয়াসের কিন্তু ওরকম মিল নেই, ইনফ্যাক্ট এর ওরকম ঠিকঠাক কোনো নিউক্লিয়াস নেই, নিউক্লিয়ার মেমব্রেন নেই। তো তখন কি করলেন, তিনি একটা নতুন কিংডম অ্যাড করলেন, মনেরা, এরা হচ্ছে প্রোক্যারিওট। তো তিনি দেখলেন, এই কোপল্যান্ড যিনি আছেন তিনি দেখলেন প্রোক্যারিওট কি, প্রোক্যারিওট হচ্ছে এই প্ল্যান্ট অ্যানিমেল আর প্রোটিস্টা এখন পর্যন্ত যা যা আবিষ্কার হয়েছে তার থেকে আলাদা নিউক্লিয়াসটা, তো মনে রাখে ওইখান থেকে আলাদা করে নিয়ে আসে। তাহলে ইনি হচ্ছে 4 কিংডম দিয়ে দিলেন। এরপর আসছে হচ্ছে, হ্যাঁ এটা লাগবে, এটা এনসিইআরটি তে রয়েছে। এরপর হচ্ছে হুইটেকার, তিনি কি করলেন, এই 4 কিংডম তো রয়েছে, এবার তিনি নতুন আরেকটা, তিনি দেখলেন যে এই প্ল্যান্টের মধ্যে আরেকটা গ্রুপ আছে যে ফটোসিনথেসিস করতে পারছে না, আর সেল ওয়ালের যে স্ট্রাকচারটা সেটাও আলাদা। প্ল্যান্টে যারা ফটোসিনথেসিস করছে তাদের সেল ওয়ালের স্ট্রাকচারটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি, কিন্তু আর আরেকটা প্রাণী আছে যারা প্ল্যান্টের মধ্যে, কিন্তু সে এক তো ফটোসিনথেসিস করছে না, আর দুই কি তাদের সেল ওয়ালটা কাইটিন দিয়ে তৈরি। তো তিনি কি করলেন, প্ল্যান্টের থেকে তাদেরকে আলাদা করে আরেকটা নতুন কিংডম বানিয়ে দিলেন, ফাঙ্গি। তো আলটিমেটলি হুইটেকারের আস্তে আস্তে আমরা কি পেয়ে গেলাম, 5টা কিংডম, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমালিয়া। এর আগের একটা লাইন বললাম না যে এইখানটাতে যে ধীরে ধীরে করে এই জায়গাটাতে পড়েছিলাম না যে ধীরে ধীরে করে নতুন যখন জানা হচ্ছে তখন নতুন কিংডম আসছে। তো এইরকম ভাবেই অ্যাকচুয়ালি আলটিমেটলি আজকে গিয়ে আমরা কি, যেটা আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টারে পড়বো, 5 কিংডম ক্লাসিফিকেশন, এরকম ভাবেই কিন্তু এসছে। এরপর আমরা চলে আসি এই যে আর এই হুইটেকার। তো এইখানে এই হচ্ছে মনেরা। তো একদম প্রথমে এবার দেখো এভলিউশন কিন্তু বায়োলজি বোঝার জন্য এভলিউশন খুব ইম্পর্টেন্ট। একদম প্রথমে কি এসছে পৃথিবীতে, মনেরা, তারপরে প্রোটিস্টা। প্রোটিস্টার থেকে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি 3টে ভাগ হয়ে গেছে।
প্ল্যান্ট, অ্যানিমেল আর ফাঙ্গি। কেন প্রোটিস্টা থেকে ভাগ হয়ে গেছে বলছি? প্রোটিস্টা এমন একটা কিংডম যার মধ্যে থাকতে গেলে জাস্ট দুটো ক্রাইটেরিয়া দেখতে হবে। একটা হচ্ছে ইউক্যারিওট হতে হবে, আর আরেকটা হচ্ছে ইউনিসেলুলার হতে হবে, ব্যাস, আর কিচ্ছু না। ফটোসিনথেসিস করতে পারুক বা না পারুক কিছু যায় আসে না, সেল ওয়াল থাকুক বা না থাকুক কিছু যায় আসে না, সেল ওয়ালে কি কেমিক্যাল রয়েছে কি নেই কিছু যায় আসে না, জাস্ট দুটো ক্যারেক্টার, ইউক্যারিওট আর ইউনিসেলুলার। তার মানে দেখো এমন অনেক প্ল্যান্ট আছে যাদেরকে আমরা ধরো অ্যালগি বলছি, ইউনিসেলুলার হয়, ফটোসিনথেসিস করতে পারে, আর ইউক্যারিওট তার মানে ওটা তো প্রোটিস্টা হতে পারে। হ্যাঁ হতেই পারে, হতেই পারে। এমন ধরো ফাঙ্গি রয়েছে যারা হচ্ছে ইউনিসেলুলার ফাঙ্গি, পড়বো এরপরেই রয়েছে, তারাও তো তাহলে ইউক্যারিওট ইউনিসেলুলার হচ্ছে, তাহলে প্রোটিস্টা কেন নয়? হতেই পারে। অ্যানিমেলও ধরো ইউনিসেলুলার যদি কিছু থাকে তাহলে কি হচ্ছে, জেনারেলি আমরা যখন অ্যানিমেল কিংডম পড়বো পরিফেরা থেকে শুরু হচ্ছে, তো পরিফেরা ইউনিসেলুলার না, সেলুলার অর্গানিজম, মানে অনেকগুলো সেল দিয়ে তৈরি, কোনো টিস্যু দেখতে পাই না, তো জেনারেলি অ্যানিমেল হচ্ছে না। তো আমি এটাই বলতে চাইছি যে প্রোটিস্টা যেটা, এর মধ্যে জাস্ট দুটো ক্যারেক্টার থাকলেই হবে। তার মানে এ কিন্তু এর সাথেও কিছু জিনিস শেয়ার করবে, এর সাথেও কিছু জিনিস শেয়ার করবে, বোঝা গেল? আচ্ছা, এরপর কার্ল হুস কি করলেন, যেটা মনেরা ছিল, মনেরার মধ্যেও তিনি দেখলেন যে দুটো আলাদা ভাগ, একটা হচ্ছে মনেরা যেটা আমরা ব্যাকটেরিয়া বলতে বুঝি ওরকম, আর আরেকটা দেখলো কিছু মনেরা রয়েছে যারা এক্সট্রিম কন্ডিশনে থাকতে পারে, যাদের সেল ওয়ালের কিছু স্ট্রাকচারও আলাদা, এক্সট্রিম কন্ডিশনে থাকছে। তো তখন কি করলো, যে মনেরা আছে ওখান থেকে আবার দুটো ভাগ করে দিল উপরে, যেটাকে ডোমেন বলছে। তো ডোমেন হচ্ছে কি কি ভাগে ভাগ করলো, মনেরার থেকে দুটো ডোমেন করলো, মনের মধ্যে ব্যাকটেরিয়া আমরা জানি, ওখান থেকে দুটো ডোমেন করলো, একটা আর্কিয়া আর একটা ব্যাকটেরিয়া, আর যেটা তার পরে ছিল মানে যেগুলো সব ইউক্যারিওটিকের মধ্যে পড়ছে তাদেরকে কি করলো, ইউক্যারিয়া। তো এটাও রয়েছে এনসিইআরটি তে, ঠিক আছে। এরপর আমরা চলে আসছি এই ব্যাপারটা, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে। এবার দেখো এই জায়গাটায় আমরা একটু দেখি, এই যে আর এইচ হুইটেকার যিনি ছিলেন প্রপোজ 5 কিংডম ক্লাসিফিকেশন কিভাবে করলেন, আমরা এর আগের স্লাইডটাতে দেখলাম, ধীরে ধীরে করে একটা করে নতুন কিংডম অ্যাড হলো, লাস্টে 4টা কিংডম ছিল, আর এইচ হুইটেকার আরেকটা নতুন কিংডম নিয়ে 5 কিংডম ক্লাসিফিকেশন করলেন। এবার তিনি কি কি নিয়েছিলেন ক্যারেক্টার, যে আমি ভাগটা করলাম, এক হচ্ছে কোথায় গেল, স্ট্রাকচার, কিসের স্ট্রাকচার, সেল স্ট্রাকচার কিরকম, বডি অর্গানাইজেশন কিরকম, মোড অফ নিউট্রিশন কিরকম, রিপ্রোডাকশন অ্যান্ড ফাইলোজেনেটিক রিলেশনশিপ। ফাইলোজেনেটিক রিলেশনশিপ মানে কি, এটার মানেই হচ্ছে যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম এভলিউশনারি রিলেশনশিপ, যেটা বললাম না, মানুষ আর সিম্পাঞ্জি বা গরিলা ওদের একটা অনেক মানে আজ থেকে ধরো লাখ লাখ বছর আগে গেলে আমরা দেখতে পাবো যে একই জায়গা থেকে অরিজিন হয়ে দুটো আলাদা হয়েছে, তার মানে কি এদের এভলিউশন একটা রিলেশন রয়েছে, ওটাকেই বলছি আমরা ফাইলোজেনেটিক রিলেশনশিপ। তো এইখানে আমরা জানি 5টা কিংডম দিলেন, মনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া। তো সেল টাইপ যেটা একদম প্রথমে চলে আসলো প্রোক্যারিওট আর ইউক্যারিওট। এবার একটা জিনিস খেয়াল করো, এভলিউশনে সবসময় কিন্তু আমি কি বললাম, প্রথমের দিকে কে এসছিল, প্রথমের দিকে এসছিল হচ্ছে মনেরা, তার মানে আমরা কি দেখবো, মনেরা অন্যগুলোর থেকে একটু অনুন্নত হবে। তারপরে এসছে প্রোটিস্টা, আর এখান থেকে 3টে গ্রুপ চলে গেছে, তার মানে প্রোটিস্টার মধ্যে কিন্তু আমরা এই 3টেরই কিছু কিছু হালকা বৈশিষ্ট্য দেখতে পাবো। তো তার মানে এবার ধরো যেগুলো পরবর্তীতে এসছে, প্রোটিস্টা, ফাঙ্গি, অ্যানিমেলিয়া, প্ল্যান্টি, সেটা কখনো কি মনেরার থেকে অনুন্নত হবে না? অবভিয়াসলি। যেমন ধরো আমি জানি না কি সব এই ফোনের মডেল আছে, আইফোনের যত হয়, তো কখনো কি এরকম হতে পারে যে ধরো আইফোন 16 যেটা রয়েছে সেটার থেকে আইফোন 18 যেটা বেরোবে সেটা অনুন্নত, কম ফিচার্স থাকবে না, সেটা অবভিয়াসলি সবসময় বেশি ফিচার্স থাকবে। তো ঠিক তেমনই যখন মনেরা পৃথিবীতে এসছে, তারপরে এসছে হচ্ছে তার পরবর্তী সময়কালে ধীরে ধীরে উন্নত হয়ে এসছে প্রোটিস্টা, তারপরে এসছে প্ল্যান্ট, অ্যানিমেল, ফাঙ্গি, এইসব। তার মানে কখনোই আমরা কিন্তু এটা দেখবো না, এটা অ্যানিমেল কিংডমও খুব ভালো মতো কাজে লাগবে, যে কখনো ফাঙ্গি এটার থেকে অনুন্নত হবে বা মনেরা প্রোটিস্টার থেকে উন্নত হবে তা নয়। সেই জন্যই দেখো একটা জিনিস, ব্যাস এটা যদি বুঝতে পারো তাহলে এই চারটা এখনই মুখস্থ হয়ে যাবে। তাহলে সবার প্রথমে আমরা কি দেখব, মনেরা। মনেরা কি, প্রোক্যারিওট, প্রো। এবার বায়োলজিতে কিন্তু ওয়ার্ডিং এর মিনিংস বোঝা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট।
মোনেরার মধ্যে কি পড়ছে? প্রোক্যারিওট। প্রো কথাটার মানে কি? প্রো মানে হচ্ছে যে আগে থেকে আছে, আর ক্যারিওটিক, ক্যারিও কথাটার মানে হচ্ছে নিউক্লিয়াস, অর্থাৎ পুরনো নিউক্লিয়াস যে আগের থেকে আছে। ইউ মানে হচ্ছে উন্নত, ক্যারিও কথার মানে হচ্ছে নিউক্লিয়াস, তার মানে কি? উন্নত নিউক্লিয়াস। তাহলে একবার যখন মোনেরা প্রোক্যারিওট ছিল, মোনেরার থেকে উন্নত প্রোটিস্টা, তো প্রোটিস্টা ইউক্যারিওট হলো, তাহলে ফাঙ্গি প্ল্যান্টি অ্যানিমেলিয়া কখনো আবার প্রোক্যারিওট হতে পারে না, কারণ ইউক্যারিওট উন্নত। আর একবার যখন উন্নত হয়ে গেল, এর পরে যেগুলো আসবে সেগুলো অবভিয়াসলি সবসময় উন্নতই হবে। তাহলে মোনেরা প্রোক্যারিওটিক, প্রোটিস্টা ফাঙ্গি প্ল্যান্টি অ্যানিমেলিয়া ইউক্যারিওটিক। এরপর যদি সেটাই হয়, এবার আমি কি বললাম? প্রোক্যারিওটিক মানে অনুন্নত নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন প্রোক্যারিওটিকে থাকবে? থাকবে না, অ্যাবসেন্ট। কিন্তু ইউক্যারিওটিকে থাকবে? থাকবে, প্রেজেন্ট। এও ইউক্যারিওটিক প্রেজেন্ট, এও ইউক্যারিওটিক প্রেজেন্ট, এও ইউক্যারিওটিক প্রেজেন্ট। হয়ে গেল তাহলে এই দুটো। এরপর সেল ওয়াল। সেল ওয়াল কি? মোনেরা, মোনেরার সেল ওয়াল আছে? হ্যাঁ আছে, কিন্তু নন সেলুলোজিক, মানে সেলুলোজ দিয়ে তৈরি নয়, পলিস্যাকারাইড দিয়ে তৈরি, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। ফাঙ্গির সেল ওয়াল আছে? সেল ওয়াল আছে, কাইটিন দিয়ে তৈরি। প্ল্যান্টির সেল ওয়াল আছে? অবভিয়াসলি আছে, যেটা সেলুলোজিক সেল ওয়াল। আর অ্যানিমাল মানে আমরা, আমাদের সেল ওয়াল আছে না? নেই। এইবার কথা হচ্ছে প্রোটিস্টা কেন বললাম না? কারণ আমি কি বললাম যে এইখানে প্রোটিস্টার সাথে এই তিনটার কিছু না কিছু লিঙ্ক থাকবে। তাহলে এবার তোমরা বলো, সেল ওয়াল অ্যানিমালের নেই, প্ল্যান্টের সেল ওয়াল আছে, ফাঙ্গির সেল ওয়াল আছে, তাহলে প্রোটিস্টার সেল ওয়াল থাকবে কি থাকবে না? আমি কি বললাম? প্রোটিস্টার সাথে এই তিনটে কিছু না কিছু ভাবে লিঙ্ক। তো প্ল্যান্টের আছে, এর আছে, এর নেই, তাহলে প্রোটিস্টার কিছু কিছুর থাকবে, কিছু কিছুর থাকবে না। তার মানে প্রেজেন্ট ইন সাম। হয়ে গেল। এরপর বডি অর্গানাইজেশন। সবার প্রথমে কে এসছে? আমি বললাম মোনেরা, তার থেকে উন্নত হবে এটা। এরপর জেনারেলি তোমরা প্র্যাকটিক্যালি ভাবে, এটা অ্যাকচুয়ালি পুরো সায়েন্টিফিক মানে বেসিসে আমি বলছি না, জাস্ট হালকা মনে রাখার জন্য ভাবতে পারো। দেখো, ফাঙ্গি, প্ল্যান্ট আর অ্যানিমাল, কে বেশি উন্নত হতে পারে? ব্যাঙের ছাতা বেশি উন্নত হবে না বড় বড় গাছ বেশি উন্নত হবে? অবভিয়াসলি গাছ উন্নত হবে। এবার গাছের থেকে আমরা একটু উন্নত হবে, আমাদের নার্ভাস সিস্টেম বেশি ইভলভ হয়েছে। তার মানে ধরে নিতে পারি আমরা প্রোটিস্টার পর কে এসছে? ফাঙ্গি এসছে, তারপর প্ল্যান্টি এসছে, তারপর অ্যানিমেল এসছে। এটা মনে রাখার জন্য বলছি কিন্তু। তাহলে এবার তোমরা দেখো, এই জায়গাটায় বডি অর্গানাইজেশন যদি আমরা পড়ি, মোনেরা একদম প্রথমে এসছে, এ সেলুলার, জাস্ট সেল দিয়ে তৈরি। এর থেকে উন্নত হচ্ছে প্রোটিস্টা, এও সেলুলার, কিন্তু এতে উন্নত কি পেল? উন্নত হয়ে গেল ইউক্যারিওট। প্রোক্যারিওট থেকে ইউক্যারিওট হলো, এটা একটা উন্নত ক্যারেক্টার পেল। এরপর এসছে কে? ফাঙ্গি। এবার এ যদি সেলুলার হয়, এবার তোমরা বলো, অনেকগুলো সেল একসাথে যুক্ত হয় যে যখন ঠিকঠাক ভাবে কাজ করে, অর্গানাইজড হয়, তখন ওটাকে আমরা কি বলি? সেল থেকে হয় টিস্যু, টিস্যু থেকে হয় অর্গান, অর্গান থেকে হয় অর্গান সিস্টেম। তাহলে প্রোটিস্টা হচ্ছে মোনেরার থেকে উন্নত কিসে? ইউক্যারিওট হলো, এ প্রোক্যারিওট ছিল, এও সেলুলার, এও সেলুলার। এবার প্রোটিস্টার থেকে ফাঙ্গি কিসে উন্নত হবে? বডি অর্গানাইজেশনে। সেলুলার থেকে হয়ে গেল এটা, দেখো মাল্টি সেলুলার বা লুজ টিস্যু, এই দেখো উন্নত হয়ে গেল। এরপর ফাঙ্গির থেকে প্ল্যান্ট কিভাবে উন্নত হবে? দেখো টিস্যু থেকে অর্গান চলে আসলো। আর অ্যানিমাল কিভাবে উন্নত হবে? অর্গান সিস্টেম, টিস্যু, অর্গান, অর্গান সিস্টেম। তার মানে এটা সহজেই মনে থেকে যাবে। এরপর আমরা চলে আসছি মোড অফ নিউট্রিশন। এইবার দেখো, মোড অফ নিউট্রিশনে আমরা কয়েকটা জিনিস বুঝতে হবে। সেকেন্ড, মোড অফ নিউট্রিশনে আমরা মেইনলি দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে, এখানে লিখে দিচ্ছি, মোড অফ নিউট্রিশন। দেখো, মোড অফ নিউট্রিশন এইখানে দেখো, মানে কে কিভাবে খাচ্ছে। একটা হতে পারে অটোট্রপ। অটো কথাটার মানে কি? অটো কথাটার মানে হচ্ছে যে নিজে চলতে পারে নিজের থেকে, অটোমেটিক মেশিন বলি না, মানে নিজে নিজে পরিচালনা করতে পারে। তো অটোট্রপ মানে হচ্ছে যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে, অটোট্রপ। আর হেটেরো কথাটার মানে হচ্ছে অন্য বা অন্যের উপর ডিপেন্ডেন্ট, এই ধরনের। তো হেটেরো মানে অন্য, তো হেটেরোট্রপ মানে যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। অটোট্রপের মধ্যে আবার আমরা দেখব দুটো ভাগ, একটা কেমো অটোট্রপ আর একটা
ফটো অটোট্রপ। কেমো অটোট্রপ মানে কি আর ফটো অটোট্রপ মানে কি? ফটো অটোট্রপ আশা করি তোমাদের একটা বেসিক আইডিয়া রয়েছে, 9-10 এ পড়েছো। ফটোসিনথেসিস যার করছে, সূর্যের যে আলোটা রয়েছে ওখানে যে ফোটন কণা থাকে, তো এই ফোটন কণার মধ্যে যে এনার্জিটা থাকে সেই এনার্জিটাকে ইউজ করে কেমিক্যাল এনার্জির মধ্যে যে কেমিক্যালের মধ্যে যে বন্ডটা থাকে সেই এনার্জিতে কনভার্ট করে দেয় বন্ডের মধ্যে। তো সেরকম ভাবে অর্থাৎ সূর্যের আলোর থেকে যারা এনার্জিটা নিচ্ছে তারা হচ্ছে ফটো অটোট্রপ। মানে ওরা সূর্যের আলোর উপর ডিপেন্ডেন্ট, মানে পৃথিবীতে অন্য কারোর উপর ডিপেন্ডেন্ট, অন্য অর্গানিজমের উপর ডিপেন্ডেন্ট নয়, ওরা ডাইরেক্ট সূর্যের আলোর উপর ডিপেন্ডেন্ট। এটা তো হয়ে গেল ফটো অটোট্রপ। এরপর হচ্ছে কেমো অটোট্রপ। কেমো অটোট্রপ তাহলে কি হবে? অটোট্রপ তো বুঝতেই পারছি যে নিজের খাওয়া, মানে নিজের খাবার নিজেই তৈরি করবে, অন্যের উপর ডিপেন্ডেন্ট না। কেমো অটোট্রপ নামের মধ্যে আছে কেমো, অর্থাৎ কেমিক্যাল, অন্য কেমিক্যালের উপর ডিপেন্ডেন্ট। এবার কথা হচ্ছে আমরাও তো অন্য কেমিক্যাল, যেমন ধরো আমরা ভাত খাচ্ছি, গ্লুকোজ বা ধরো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট খেয়ে আমরাও বেঁচে আছি, ওগুলো তো কেমিক্যাল। তাহলে আমরা কি কেমো অটোট্রপ? অবভিয়াসলি না। তাহলে এদের পার্থক্য কি? এরা যেই কেমিক্যালটার থেকে এনার্জি নিচ্ছে সেটা হচ্ছে ইনঅর্গানিক কেমিক্যাল। মানে ধরো হচ্ছে নাইট্রোজেন, অ্যামোনিয়া, এইসব অর্গানিক নয়। আমরা যে বললাম এখনই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কি অর্গানিক কেমিক্যাল, যারা কে তৈরি করে? এই ফটো অটোট্রপ অর্গানিক কেমিক্যালটা তৈরি করে। আর কেমো অটোট্রপ যেটা আমি বলছি, কেমো অটোট্রপ কিন্তু ওই অর্গানিক কেমিক্যাল না, ইনঅর্গানিক কেমিক্যালের উপর ডিপেন্ডেন্ট। যদি তোমাকে আমি বলি শুধু জল খেয়ে বেঁচে থাকো, এনার্জি পাবে না, কারণ জলটা কি ইনঅর্গানিক। যদি বলি শুধু লবণ খেয়ে বেঁচে থাকো, পারবে? এনার্জি পাবে না। কেন? কারণ লবণ ইনঅর্গানিক, NaCl ইনঅর্গানিক। কিন্তু হ্যাঁ, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এগুলো অর্গানিক। তার মানে আমরা কিন্তু কেমো অটোট্রপ নই। কেমো অটোট্রপ কারদেরকে বলবো? যারা ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের যে বন্ড আছে ওটাকে ভেঙে এনার্জি পাচ্ছে। হয়ে গেল অটোট্রপ। এবার হেটেরোট্রপ। হেটেরোট্রপের মধ্যে অনেক টাইপের হতে পারে হেটেরোট্রপ। যেমন এক হতে পারে হচ্ছে স্যাপ্রোফাইটিক হতে পারে, প্যারাসাইটিক হতে পারে, তারপর হলোজোইক হতে পারে, এই সব কিছু। তো এইবার আমরা দেখি ভাগে। তাহলে এটা মুছে দিই আমরা। এটা বুঝতে পারলে তো? তাহলে দুটো ভাগ হলো, একটা হচ্ছে অটোট্রপ আর একটা হেটেরোট্রপ। অটোট্রপ হচ্ছে যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করে, আর হেটেরোট্রপ যারা অন্যের ওপর ডিপেন্ডেন্ট, মেইনলি অটোট্রপের ওপর ডিপেন্ডেন্ট। অটোট্রপের আবার দুটো ভাগ, বলো? কেমো অটোট্রপ, ফটো অটোট্রপ। ফটো অটোট্রপ যারা সূর্যের থেকে এনার্জি নিয়ে বানাচ্ছে, কেমো অটোট্রপ যারা ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের থেকে বন্ড ভেঙে এনার্জিটা নিচ্ছে। আর হেটেরোট্রপ যেটা বললাম, হেটেরোট্রপ কি হলো? আমরা। এবার দেখা যাচ্ছে মনেরা। মনেরা কি হবে? মনেরার মধ্যে যেটা আমি এখন বোঝালাম সব কিছু থাকে, শুধুমাত্র হলোজোইকটা বাদ দিয়ে। অবভিয়াসলি অটোট্রপও হবে আবার হেটেরোট্রপও হবে। অটোট্রপের মধ্যে কি ভাগ ছিল? দুটো, মনে করে বলো। কেমো অটোট্রপ আর ফটো অটোট্রপ। তো দেখো অটোট্রপের যে দুটো ভাগ, কেমো, ফটো দুটোই মনের মধ্যে আছে। এমনকি হেটেরোট্রপেরও স্যাপ্রোফাইট, প্যারাসাইট সব কিন্তু মনে হয়। স্যাপ্রোফাইটটা কি? স্যাপ্রোফাইট হচ্ছে ধরো পচা গলা জিনিসের উপর বসে যারা খাবারটা পাচ্ছে আর কি। পচা গলা বলতে অবভিয়াসলি সবসময় অর্গানিক হবে, কারণ হেটেরোট্রপ কখনো ইনঅর্গানিকের থেকে নেবে না। তো পচা গলা জিনিসও যদি হয় সেটা অর্গানিক পচা গলা জিনিস। প্যারাসাইট মানে কি? প্যারাসাইট মানে হচ্ছে যারা লিভিং অর্গানিজমের উপর ডিপেন্ডেন্ট আর তার ক্ষতি করছে। যেমন হতেই পারে এক্সোস প্যারাসাইট, হতে এক্সো কথাটার মানে হচ্ছে বাইরে, এক্সোস প্যারাসাইট মানে কি? উকুন। এন্ডো প্যারাসাইট মানে কি? যেগুলো বিভিন্ন ধরনের কৃমি থাকে পেটের মধ্যে, ওইগুলো। তার মানে ওগুলো কি ক্ষতি তো করে আর আমাদের উপর ডিপেন্ডেন্ট, আমাদের থেকে নিচ্ছে। হলো। তার মানে মনেরার মধ্যে মোড অফ নিউট্রিশন কি কি দেখতে পেলাম আমরা? ফাইনালি লাস্টবার বলে দিই, অটোট্রপ আর হেটেরোট্রপ। অটোট্রপের মধ্যে কেমো অটোট্রপও আছে আবার ফটো অটোট্রপও আছে, আর হেটেরোট্রপের মধ্যে স্যাপ্রোফাইট, প্যারাসাইট দুটোই আছে। এইবার চলে আসছি আমরা প্রোটিস্টা। প্রোটিস্টার মধ্যে আমরা কি দেখব? এইবার দেখো আবার সেই ওই একই জায়গায় চলে যায়। প্রোটিস্টাতে আমরা কি দেখলাম? প্রোটিস্টার মধ্যে আমরা প্ল্যান্ট, অ্যানিম্যাল আর ফাঙ্গি তিনটেরই কিছু না কিছু বৈশিষ্ট্য দেখতে পাই বললাম। তো ফাঙ্গি আর অ্যানিম্যাল আমরা জানি কি ফটোসিনথেসিস করতে পারে না। প্ল্যান্ট কি জানি ফটোসিনথেসিস করতে পারে। তাহলে প্রোটিস্টা কি হবে? প্ল্যান্টের বৈশিষ্ট্যও থাকবে, এই দুটোর বৈশিষ্ট্যও থাকবে। তার মানে কেউ কেউ ফটোসিনথেসিস করতে পারবে, কেউ কেউ পারবে না। তো প্রোটিস্টা অটোট্রপও হতে পারে, ফটোসিনথেটিক করতে পারবে, আবার হেটেরোট্রপও হতে পারে। এরপর চলে আসছি আমরা ফাঙ্গিতে। ফাঙ্গির মধ্যে
হেটারোট্রফ সব, এরা তো ফটোসিনথেসিস করতে পারে না। আর স্যাপ্রোফাইটিক হবে আর প্যারাসাইটিক হবে। স্যাপ্রোফাইট বললাম কি জিনিস, যারা অর্গানিক পচাগলা জিনিসের উপর আছে। আর প্যারাসাইট মানে কি, যারা লিভিং অর্গানিজমের উপর ক্ষতি করে তাদের থেকে খাবার নিচ্ছে। আর প্ল্যান্ট, প্ল্যান্ট বলতেই তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো ফটোসিনথেসিস, অর্থাৎ অটোট্রফ হবে, তাও কি ধরনের অটোট্রফ, ফটোসিনথেটিক। তো আর অ্যানিমেল মানে আমরা হলোজয়িক স্যাপ্রোফাইটিক। এইবার ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ হলোজয়িক বলতে আমরা কি বুঝি? হলোজয়িক বলতে আমরা যে খাবারটা খেলাম, খাবারটা পেটের মধ্যে ভাঙলো, তারপর হচ্ছে সেটা অ্যাবজর্ব হলো, আর বাকি খাবারটা কি হলো, ফিকাল ম্যাটারের মাধ্যমে অর্থাৎ পটির মাধ্যমে বেরিয়ে চলে গেল। তো এই পুরো যে প্রসেসটা, এইটাই হচ্ছে হলোজয়িক। ঠিক আছে, আশা করি বোঝা গেল এটা। তো এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই চারটা। এটা যদি তোমরা ভিডিওটা দেখছো, তো আমি কি বলবো, ভিডিওটা পজ করো, এখন এই চারটা মুখস্থ করে এবার তারপরের অংশটাই যাও। তো এবার দ্বিতীয় পার্ট। আর এই হুইটেকার পড়লেন, এর আগে বললাম কি এবার হুইটেকারের ব্যাপারটা তো হলো। এরপর হচ্ছে 3 ডোমেন সিস্টেম হ্যাজ বিন প্রপোজড বাই কিংডম, যেটা কার্ল হুস দিয়েছিলেন। এখানে সায়েন্টিস্টের নাম নেই, তো আসবে না। আমি কি বলেছি, যেগুলো এক্সট্রা জিনিস আমি অ্যাড করছি এনসিইআরটি তে, সেগুলো কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, বারবার বলছি, কারণ এনসিইআরটি থেকেই সব প্রশ্ন আসবে, এনসিইআরটির বাইরে একটাও প্রশ্ন আসবে না নিটের জন্য। হ্যাঁ, তো 3 ডোমেনটা কি হলো, যেটা আমি বললাম যে মনেরাকে ভাগ করলো তিনটে, ওইটা এই জায়গাটা 3 ডোমেন। এই যে কোথায় গেল 3 ডোমেন, তো এই যে কোপল্যান্ড নয়, ফাঙ্গি। আচ্ছা, হ্যাঁ এরপর কি হচ্ছে, এখানে কোথাও একটা দেখালাম না, ঠিক আছে, যাই হোক আমি বলে দিচ্ছি। তো 3 ডোমেন ক্লাসিফিকেশন কি ছিল? 3 ডোমেন ক্লাসিফিকেশন ছিল হচ্ছে, আমরা কি জানি, এই জায়গাটা আমরা যে দেখতে পাচ্ছি, হ্যাঁ এই যে চলে গেল, হ্যাঁ এই যে 3 ডোমেন ক্লাসিফিকেশন কি কি, ব্যাকটেরিয়া, আর্কিয়া আর ইউক্যারিয়া। অর্থাৎ এখান থেকে যদি বুঝি, মনেরার মধ্যে আবার দুটো ভাগে ভাগ করলো, ওপরের দিকে গেল, একটা হচ্ছে ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে আর্কিয়া। কারণ মনেরা যখন আমরা পড়বো, তখন আমরা দেখবো মনেরার ভাগের মধ্যে যে আর্কি ব্যাকটেরিয়া হয়, তারা কিন্তু এই মডার্ন ব্যাকটেরিয়া, অর্থাৎ যেগুলো আমরা ব্যাকটেরিয়া বলতে বুঝি, ওদের থেকে কিন্তু অনেকটা আলাদা। তো সেই জন্য ওরা, কার্ল হুস যিনি ছিলেন, উনি কি করলেন, দুটোকে পুরো আলাদা করে দিলেন, একটা ব্যাকটেরিয়া আর একটা আর্কি ব্যাকটেরিয়া। আর বাকি যে এই পুরো ইউক্যারিওটিক অর্গানিজম রয়েছে, তাদেরকে নিয়ে আরেকটা ডোমেন করলেন, ইউক্যারিয়া যাদেরকে বলছে। বোঝা গেল তো? তো ওই কথাটাই কিন্তু এইখানে বলেছে যে 3 ডোমেন। 3 ডোমেন তাহলে কি কি হলো, মনেরাকে দুটো ভাগ করা হলো, আর পুরো ইউক্যারিয়াকে একদিকে রাখা হলো, 3 ডোমেন ক্লাসিফিকেশন। এরপর ইউক্যারিওটিক সেল আর প্রোক্যারিওটিক। এতক্ষণ ধরে যে আমি বললাম এখানে যে প্রোক্যারিওট আর ইউক্যারিওট, এটা অ্যাকচুয়ালি কি, এখানে দেখো ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেলের ডেফিনেশন যদি আমরা দেখি, এনি সেল দ্যাট হ্যাজ কন্টেন্ট ক্লিয়ার নিউক্লিয়াস অ্যান্ড মেমব্রেন বাউন্ড অর্গানেল, সেটাকে বলবো ইউক্যারিওট। হ্যাঁ, ডিফাইন নিউক্লিয়াস অ্যান্ড মেমব্রেন, অর্থাৎ আমরা যদি নিউক্লিয়াসের কথা ভাবি, এরকম একটা আইডিয়া চলে আসে না, এগুলো সব ক্রোমাটিন ঘুরে রয়েছে, তো এটা হচ্ছে নিউক্লিওলাস রয়েছে, নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, একটা ক্রোমাটিন থাকবে, এইরকম একটা সেলের মধ্যে এইরকম একটা জিনিস থাকবে, এটাকেই তো আমরা ভাবি। তো এটা হচ্ছে ইউক্যারিওটিকে থাকে, কিন্তু এই জিনিসটা কিন্তু প্রোক্যারিওটিকে থাকে না। অর্থাৎ একবারে ইউনিসেলুলার হবে, তারপর ডাজ নট কন্টেন মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস অর অর্গানেলি, কোনো নিউক্লিয়াস তো থাকবেও না, প্লাস মেমব্রেন বাউন্ড কোনো অর্গানেলিও থাকবে না। যেমন সেল চ্যাপ্টারটায় তোমরা বলবে, তোমরা বুঝবে যে যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এগুলো সব মেমব্রেন বাউন্ড, তো এগুলো কিন্তু থাকবে না। এরপর হচ্ছে এক্সাম্পল, তো এর আগে আমরা অলরেডি, এবার এক্সাম্পল তোমরাই বলতে পারবে কি এক্সাম্পল হবে। ইউক্যারিওটিক, এই যা যা পড়লাম এগুলো সব কটা হচ্ছে ইউক্যারিওটিকের এক্সাম্পল হয়ে যাবে। আর মনেরার মধ্যে এগুলো যা ছিল, এগুলো হচ্ছে সব প্রোক্যারিওটিকের হয়ে যাবে। তো ওইটাই এখানে দিয়েছে, দেখো যে এক্সাম্পলে অ্যানিমেল, প্ল্যান্ট, ফাঙ্গি, এইটা, আর ব্যাকটেরিয়া আর আর্কিয়া,
যেটা হচ্ছে প্রোক্যারিওটিকের মধ্যে। এরপর এই ডিটেলস তোমাদের আর এখন অত লাগবে না, কারণ আমি বারবার একই কথা বলছি, এনসিইআরটিটার প্রত্যেকটা লাইন পড়তে হবে, তার বাইরে কিন্তু এক্সট্রা পড়ার দরকার নেই, এগুলো জাস্ট বোঝার জন্য। এরপর আমরা কোথায় চলে আসবো? এরপর এই জায়গাটায় কি বলেছেন, যেটা আমি বললাম যে টু কিংডম ক্লাসিফিকেশন যখন ছিল তখন প্রবলেম কি ছিল, যে প্ল্যান্ট আর অ্যানিমাল ছিল শুধু, তার মানে প্ল্যান্টের মধ্যে মোনেরা ফাঙ্গি সব চলে গেছিল। তার মানে একটা সময় এরকম ছিল যখন আমি ক্ল্যামাইডোমোনাস ক্লোরেলার সাথে, যেগুলো হচ্ছে অ্যালগি উইদিন প্ল্যান্টের মধ্যে ধরেছে, সেটার সাথে আমি প্যারামিসিয়াম অ্যামিবাও রেখে দিচ্ছিলাম। তার মানে কি হচ্ছে, এগুলো তো দুটো আলাদা জিনিস না। পরবর্তীতে যখন আমি দেখলাম যে এই অ্যামিবা বা প্যারামিসিয়াম এগুলো যখন হুইচ ওয়ার আর্লিয়ার প্লেসড ইন অ্যানিম্যাল কিংডম, যেটা হচ্ছে ল্যাক সেল ওয়াল, এটা প্রথমে কার মধ্যে ছিল? অ্যানিম্যাল কিংডমের মধ্যে, কিন্তু পরবর্তীতে আমরা এটা কি করলাম, এগুলোকে ধরে আমরা করে দিলাম হচ্ছে প্রোটিস্টার মধ্যে, যখন ধীরে ধীরে আবিষ্কার হলো। তো এই জায়গাটায় এটাই পুরো লেখা রয়েছে। এরপর আর কি কি বলেছে এখানে, দিস হ্যাপেন বিকজ দ্য ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন চেঞ্জ, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, তো ধীরে ধীরে আমরা সেটার থেকে বের করছি। যেমন আমি প্রথমে কি বললাম, এই জায়গাটায় আরেকবার বোঝাই, এইখানটাতে আমি কি বললাম, যখন ধীরে ধীরে লিনিয়াস এলেন টু কিংডম ক্লাসিফিকেশন দিল, প্ল্যান্ট আর অ্যানিমেলিয়া, তার মানে তখন কি মোনেরা প্রোটিস্টা ফাঙ্গি ছিল না? অবভিয়াসলি ছিল। তার মানে ওদেরকে কোথায় রাখা হলো? প্ল্যান্টের মধ্যে। কিন্তু পরে যখন হেকেল এসে প্রোটিস্টা আবিষ্কার করলেন, মানে আগে থেকে ছিল কিন্তু ক্যারেক্টার গুলোকে দেখে আলাদা করলেন, তো সেই প্রোটিস্টা গুলো যখন আমি কিছু অ্যানিমেলিয়ার মধ্যে ছিল, কিছু প্ল্যান্টের মধ্যে ছিল আগে, ওইগুলোকে আমি আলাদা করে সব প্রোটিস্টার মধ্যে ঢুকিয়ে দিলাম, তার মানে চেঞ্জ হতে থাকলো। তারপরে যখন পরবর্তীতে কোপল্যান্ড এসে মোনেরা করলেন, তখন আমি কি করলাম, প্ল্যান্টের থেকে যত প্রোক্যারিওট ছিল তাদেরকে এনে আলাদা করে দিলাম, মোনেরার মধ্যে রেখে দিলাম। তো এইখানটাতে কিন্তু ওটাই বলেছে, কনফিউশন হওয়ার কোনো জায়গা নেই, এখানটা সেটাই বলেছে যে এই জায়গাটা, দিস হ্যাপেন বিকজ দ্য ক্রাইটেরিয়া ফর ক্লাসিফিকেশন চেঞ্জ, ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। কারণ যখন শুধু প্ল্যান্ট আর অ্যানিমাল ছিল তখন এক ধরনের ক্রাইটেরিয়া ছিল, তখন ক্রাইটেরিয়া কি ছিল? শুধু সেল ওয়াল। তো তারপরে যখন আমি দেখলাম যে মোনেরা আসলো, তখন ক্রাইটেরিয়া কি আরো একটা অ্যাড হয়ে গেল, প্রোক্যারিওট না ইউক্যারিওট। তো ওইটাই এখানে বলছে, দিস কাইন্ড অফ চেঞ্জ উইল টেক প্লেস ইন ফিউচার। এর পরেও যে চেঞ্জ হবে না, এখন তো আমরা 5 কিংডমে আছি, এর পরেও হয়তো দেখা গেল নতুন আরেকটা কিছু আবিষ্কার হয়ে গেল, তো তখন দেখবো যে আরো একটা হয়তো এক্সট্রা কিংডম অ্যাড হয়ে গেল, হতেই পারে। ওইটাই এখানে রয়েছে, দিস চেঞ্জ উইল বি টেক প্লেস ইন ফিউচার টু ডিপেন্ডিং অন দ্য ইম্পর্টেন্ট ইন আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। অ্যাকচুয়ালি এইগুলো যে ভাগ করছে ওগুলো তো আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য করছি না। তো আমাদের যত আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, কিভাবে বাড়বে? যত সায়েন্টিফিক প্রোগ্রেস হবে, তত বেশি আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। তো এরকম ভাবে যত ধীরে ধীরে এগোবে তত আরো এটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। তো এইটা এখানে আবার বলছে ইভলিউশনারি রিলেশনশিপ দেখে, ওভার টাইম অ্যান অ্যাটেম্প্ট হ্যাজ বিন মেড টু ইভলভ ক্লাসিফিকেশন, ধীরে ধীরে ইভলভ হয়েছে, যেটা এর আগে দেখলে ওইখানে প্রথমে 2 কিংডম ছিল, 3 কিংডম হলো, 4 কিংডম হলো, এখন 5 কিংডম আছে। তো ওই ব্যাপারটাই এখানে বলেছে। তো এই হচ্ছে বেসিক ব্যাপারটা। এরপর আমরা চলে আসছি কিংডম মোনেরা। তো মোনেরার মধ্যে মাথায় আসলেই কি আসবে? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার অফ দিস কিংডম মোনেরা, দে আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজম। অবভিয়াসলি এখানে আমার হাতে, জামায় অনেক ব্যাকটেরিয়া রয়েছে, দেওয়ালে, এখানে সব জায়গাতেই ব্যাকটেরিয়া রয়েছে। আর ব্যাকটেরিয়া যেহেতু এত ছোট মাইক্রো অর্গানিজম, মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে না, সেই জন্য আমরা দেখতে পাই না। তো সেই জন্য চারিদিকে, এই ঘরে আমি একা মানুষ আছে, হোমোসেপিয়েন্স এই একটা রয়েছে, কিন্তু হয়তো ব্যাকটেরিয়া দেখবো লাখ লাখ রয়েছে। সেই জন্য এখানে বলেছে যে দে আর দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট। তো এই ঘরের মধ্যেই যদি ক্যালকুলেট করো, ধরো আমি যেখানে পড়াচ্ছি, এখানে হয়তো দেখবে একটা হোমোসেপিয়েন্স রয়েছে, 10টা মশা রয়েছে, অ্যানোফিলিস রয়েছে, আর ধরো 3টে মাকড়সা রয়েছে, আর বাকি হয়তো লাখ লাখ মোনেরা রয়েছে। তো সেই জন্য এটা কি হয়ে গেল? মোস্ট অ্যাবান্ডেন্ট। এরপর হচ্ছে ব্যাকটেরিয়া অকার্স অলমোস্ট এভরিওয়্যার, সব জায়গায় থাকে। হান্ড্রেডস অফ ব্যাকটেরিয়া আর প্রেজেন্ট ইন হ্যান্ডফুল অফ সয়েল, এক মাটি, সাধারণ ব্যাপার বলছে, এগুলো বুঝতেই পারছো। দে অলসো লিভ ইন এক্সট্রিম হ্যাবিটেট সাচ এ হট স্প্রিং, মানে যেটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ বলি বাংলায়, যেখানে দেখো না মাঝে মাঝে মানে কিছু পুকুর থাকে, সেখানে এবার বিশেষ করে হচ্ছে পাহাড়ি এলাকাতে বা যেখানে আশেপাশে ধরো লাভা রয়েছে বা কিছু, জল খুব গরম হয়, ফুটতে থাকে, ওটাকেই বলছে হট স্প্রিং। ডেজার্ট, মরুভূমিতে, স্নো, বরফের মধ্যে, ডিপ ওশিয়ান, সব জায়গাতেই কিন্তু এই ব্যাকটেরিয়া রয়েছে। আর মেনি অফ দেম লিভ ইন আদার অর্গানিজম অ্যাজ প্যারাসাইট।
তো অবভিয়াসলি আমাদের মধ্যে যেই সব ব্যাকটেরিয়া ঘটিত, তোমাদের জ্বর হলে কি অ্যান্টিবায়োটিক খাওয়া অনেকেই, যদিও ওরকম নিজে থেকে অ্যান্টিবায়োটিক খাওয়া একদমই উচিত না। তো তাও কেন? কারণ ওরা ব্যাকটেরিয়াকে মারছে। তার মানে কি, কিছু ব্যাকটেরিয়া আমার শরীরের মধ্যে ঢুকেছে, তারা আমার জ্বর হচ্ছে তো অ্যান্টিবায়োটিক খেলাম, ব্যাকটেরিয়াকে মারছে। তো তারা কি ব্যাকটেরিয়া? প্যারাসাইট ব্যাকটেরিয়া। এরপর চলে আসছে ব্যাকটেরিয়ার গ্রুপ আন্ডার 4 ক্যাটাগরি বেসড অন দ্য শেপ। শেপ অনুযায়ী আমি ব্যাকটেরিয়াকে ভাগ করেছি। যদি গোল দেখতে হয় কক্কি, লম্বা দেখতে হয় ব্যাসিলাই, এরকম স্পাইরাল হলে স্পাইরিলা, আর ভিব্রিও হচ্ছে কমা শেপের যদি হয়। ইজি ব্যাপার, এটা এখনই মুখস্থ করে নাও তোমরা নামগুলো। এরপর যদি আমরা সত্যিকারের মাইক্রোস্কোপে দেখি তাহলে কিরকম দেখতে হবে? এই যে এটা তোমরা বলো তো, এটা কি হতে পারে? দেখে কি মনে হচ্ছে? ছোট্ট 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 গোল গোল না এগুলো? তার মানে এটা কি হবে বলো? একদম ঠিক, কক্কাই। এরপর দেখো এই যে এটা রড শেপ মনে হচ্ছে না, লম্বা লম্বা করে? তাহলে এটা কি হবে বলো? একদম ঠিক, ব্যাসিলাস। এইখানে দেখো এটা অনেকটা কমা শেপ, কমার মতো এগুলো সব, তার মানে এটা হয়ে গেল ভিব্রিও। আর এইটা দেখো, এই জায়গাটা দেখো এরকম স্পাইরালের মতো না এগুলো, তার মানে এটা কি হয়ে গেল? স্পাইরিলা। ক্লিয়ার? তো এটা আমরা কিভাবে ভাগ করলাম মনে রাখে? শেপে অনুযায়ী। এরপর মনে রাখ ক্যারেক্টার অনুযায়ী যদি আমরা কিছুটা ভাগ করি, 3টা মেনলি ভাগ পাচ্ছি। আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, আর একটা দেখবো মাইকোপ্লাজমা। কোথায় দেখবো? এই জায়গাটায় মাইকোপ্লাজমা। কি কি পেলাম বলো মনে মনে তোমরা? মনে মনে না, জোরেই বলো। আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা। তো এইবার তোমরা দেখো আমি কি বলছি, বায়োলজিতে নাম ভেঙে পড়বে, নাম বুঝে পড়বে। আর্কি ব্যাকটেরিয়া, আর্কি ব্যাকটেরিয়া বলতে কি বুঝি? আর্কি কথাটা কোথায় শুনেছো মনে করতে পারো? আর্কিওলজিস্ট, কি হয়? পুরাতত্ত্ববিদ, মানে হচ্ছে পুরনো। অর্থাৎ আমি যে একদম প্রথমে এখানে বললাম পৃথিবীতে সবার প্রথমে কে এসেছিল মনে পড়ছে? মনেরা। মনেরার থেকে ধীরে ধীরে ইভলভ হয়ে প্রোটিস্টা, ওখান থেকে 3টে ভাগ হয়ে গেছে। তার মানে মনেরার মধ্যেও যারা একদম পৃথিবীতে পুরনো, মানে একদম জাস্ট স্টার্টিং এর দিকে এসছে, তারা হচ্ছে মনেরার ওই ভাগটা আর্কি ব্যাকটেরিয়া। তারপরে যেটা পরবর্তীতে ইভলভ হয়ে এসছে তাদেরকে আমরা বলি ইউ ব্যাকটেরিয়া, যেটা হচ্ছে মডার্ন ব্যাকটেরিয়া আর কি। হ্যাঁ, তাহলে এই আর্কি ব্যাকটেরিয়া একদম প্রথমের দিকে এসছে। তোমরা ভাবো যে প্রথমের দিকে পৃথিবী কিরকম ছিল? খুব এক্সট্রিম কন্ডিশন, খুব বাজে কন্ডিশন ছিল। অর্থাৎ কোথাও খুব বেশি অ্যাসিড কন্ডিশন, কোথাও খুব বেশি তাপ, কোথাও খুব বেশি লবণ, এরকম ব্যাপার ছিল। বা কোথাও একদম জলাশয় পুরো। তো আর্কি ব্যাকটেরিয়া আমরা কি দেখবো তাহলে? আর্কি মানে পুরনো, তার মানে পুরনো হচ্ছে একদম পৃথিবীর শুরুর দিকে পৃথিবীর যা কন্ডিশন ছিল নিশ্চয়ই ওই রকম কন্ডিশনে এরা ইভলভ হবে। সেই জন্যই আমরা দেখব এরা ওরকম খুবই এক্সট্রিম কন্ডিশনে থাকে। এই যে মোস্ট হার্শ হ্যাবিটেড, খুবই হার্শ হ্যাবিটেডে এরা থাকে। তো যেমন হার্শ হ্যাবিটেড গুলো কি? এবার দেখো আবার সেই যেটা ওয়ার্ড আছে সেটা ভাঙতে হবে। যারা খুব এক্সট্রিম সল্টি এরিয়ায় থাকে, সল্টি এরিয়া তোমরা দেখতে পাচ্ছ এরকম, ঠিক অতটা বোঝা যাচ্ছে না, পুরো এরকম সলিড, পুরো সল্টের মতো থাকে, যেখানে প্রচুর পরিমাণে লবণ থাকে, প্রচুর। তো ওরকম এক্সট্রিম সল্টি এরিয়ায় থাকে। তো এবার আমি যদি, তোমরা ভাবো তোমরা হচ্ছে সায়েন্টিস্ট, তুমি একটা ব্যাকটেরিয়া আবিষ্কার করলে যে খুব এক্সট্রিম সল্টি এরিয়ায় থাকে, তাহলে সেই ব্যাকটেরিয়াটার নাম কি দেবে? সল্টি এরিয়ায় থাকে তো মানে সল্ট পছন্দ করে, তাই তো? তো কেউ কাউকে যদি পছন্দ করে সেটাকে আমরা কি বলি? ফাইল। মনে রাখবে বায়োলজির ভাষায় ফোবিয়া মানে হচ্ছে অপছন্দ করা, ফাইল মানে হচ্ছে পছন্দ করা। তো পছন্দ করা ফাইল হলো। আর কি পছন্দ করে? সল্ট। সল্ট বলতে আমরা কি বুঝি? NaCl, NaF, KCl, CaCl2, CaF2। তার মানে এখানে কি জিনিসটা কমন আছে দেখো? ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ওদেরকে আমরা কি গ্রুপ বলি? হ্যালোজেন গ্রুপ বলি। তার মানে হ্যালোজেন গ্রুপ কিন্তু সল্ট অর্থাৎ লবণ তৈরিতে একটা বড় ভূমিকা পালন করছে। তো যারা সল্টকে ভালোবাসে, ভালোবাসাকে আমি কি বললাম? ফাইল। তাহলে যারা সল্টকে ভালোবাসে, সল্ট তৈরি হয় হ্যালোজেন গ্রুপ থেকে, তাহলে তুমি অ্যাজ এ সায়েন্টিস্ট কি নাম দেবে এদেরকে?
হ্যালোফাইল। ক্লিয়ার? এইবার এটা তো আমি হেল্প করলাম, এর পরেরটাতে কিন্তু তোমাদের নিজেদেরকে বলতে হবে। এবার ধরো যেই ব্যাকটেরিয়া গুলো খুবই হট স্প্রিং এ থাকে, মানে এই যে দেখো ধোয়া বেরোচ্ছে এইসব পুকুরগুলো থেকে, জল ফুটতে থাকে, তো এখানে টেম্পারেচার যেমন বেশি থাকে অ্যাসিডিক কন্ডিশনে অনেক বেশি থাকে। তাহলে যেই সব আর্কি ব্যাকটেরিয়া খুব বেশি টেম্পারেচারে থাকে প্লাস অ্যাসিডে থাকে, তাদের নাম কি হবে ভাবো? তার মানে কি কি পছন্দ করে ভাবো? এক হচ্ছে টেম্পারেচার, দুই হচ্ছে অ্যাসিড। পছন্দ করাকে কি বললাম? ফাইল বলবো। তাহলে টেম্পারেচারের জন্য হয়ে গেল থার্মো, অ্যাসিডের জন্য হয়ে গেল অ্যাসিডো, আর ভালোবাসে ফাইল। তো থার্মো অ্যাসিডো ফাইল কোথায় থাকবে? হট স্প্রিং এ। নাম মুখস্থ করার দরকার আছে? কোনো দরকার নেই, জাস্ট বুঝে বুঝে পড়লেই হয়ে যাবে। এরপর মার্সিয়েরিয়া। মার্সিয়েরিয়া মানে এরকম জলাভূমি, পচা গলা জলাভূমি, তো ওইখানে যারা থাকে, এবার তো এদেরকে অবভিয়াসলি মার্সিফাইল বলবো না। এবার ওরা কি হয়, এদের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে নামটা হয়েছে। এদের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে নাম হয়েছে। তো এরা দেখা গেছে যে কি মিথেন গ্যাস প্রডিউস করতে পারে। এবার মিথেন গ্যাস তৈরি করছে, তৈরি করাকে বায়োলজির ভাষায় কি বলি? জেনেসিস, জেন। তো মিথেন তৈরি করছে, নাম কি হবে? মিথানোজেন। তার মানে আর্কি ব্যাকটেরিয়ার তিনটে ভাগ আমরা কি কি পেলাম বলো? এক হয়ে গেল হ্যালোফাইল, থার্মোঅ্যাসিডোফাইল, মিথানোজেন। হ্যালোফাইল কি? হ্যালো মানে লবণ, ফাইল মানে পছন্দ করা, যারা এক্সট্রিম লবণ কন্ডিশনে থাকে সল্টি এরিয়ায়। হট স্প্রিং অর্থাৎ থার্মোঅ্যাসিডোফাইল, টেম্পারেচার অ্যাসিড পছন্দ করে, হট স্প্রিং। আর মার্সি এরিয়ায় মিথেন গ্যাস তৈরি করে, তাই মিথানোজেন। এবার দেখো তোমরা ভাবো তো মিথেন গ্যাস আর কোথা থেকে তৈরি হতে পারে? গরুর গোবর থেকে তৈরি হয় না? তো অবভিয়াসলি তাহলে কি হচ্ছে, এই মিথানোজেন আমরা কোথায় দেখতে পাবো? গোবরে। গোবরে আসলো কোথা থেকে? গোবর যেখান থেকে এসছে, কোথা থেকে এসছে? গরুর পেট থেকে। তার মানে যত রুমিনেন্ট অ্যানিমাল হয়, কোথায় গেল? এই যে রুমিনেন্ট অ্যানিমাল হয় সাচ এস কাউ, বাফেলো, দে আর দ্য রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ মিথেন গ্যাস, কারণ তাদের পেটের মধ্যে থাকে হচ্ছে মিথানোজেনস আর প্রেজেন্ট ইন দ্য গাট অফ সেভারাল রুমিনেন্ট অ্যানিমাল। তো এই রুমিনেন্ট অ্যানিমাল যেমন হচ্ছে কাউ, বাফেলো, এদের পেটের মধ্যে থাকে হচ্ছে মিথানোজেন, সেই জন্য এদের যেটা গোবর বেরোচ্ছে সেই গোবর থেকে মিথেন গ্যাস প্রডিউস হয়। বোঝা গেল? এবার তোমরা প্রশ্ন করতে পারো স্যার রুমিনেন্ট অ্যানিমাল কি? রুমিনেন্ট অ্যানিমালস আর দ্য হার্বিভোরস, মানে যারা এই ঘাস পাতা খায়, ম্যামালস দ্যাট হ্যাভ এ স্পেশালাইজড স্টমাক। আমাদের স্টমাকটা তো জানোই কিরকম, এদের আবার স্পেশালাইজ, মানে এদের 4টা কম্পার্টমেন্ট থাকে। এগুলোর কিন্তু কোনো দরকার নেই, ভুল করে মুখস্থ করতে হবে না, জাস্ট বোঝানোর জন্য বলছি। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে রুমিনেন্ট অ্যানিমাল কি, সেই জন্য বলছি। এগুলো কিন্তু জীবনে নিতে আসবে না। হ্যাঁ, এবার তোমরা বলতে পারো স্যার PYQ তে দেখেছিলাম 1998, 1995, ওই সব সময়ের কথা আলাদা। 2000 মেনলি দেখবে 17-18 পর থেকে যদি টোটাল তোমরা নিজেরাই অ্যানালাইসিস করবে, র্যান্ডমলি কোশ্চেন পিক করবে, দেখবে ওটা এনসিইআরটি থেকে এসছে। যদি মিনিমাম হয়তো একটা দুটো ম্যাক্সিমাম এনসিইআরটির বাইরে এসছে। তো এগুলো কিন্তু জাস্ট বোঝানোর জন্য বলছি, এগুলো কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই। এটা আমি কি বলছিলাম, রুমিনেন্ট অ্যানিমাল কি? যাদের স্টমাকটা হচ্ছে 4টা কম্পার্টমেন্ট থাকে, এই সবগুলো। তো ওই সব যেমন হচ্ছে ধরো কাউ, গোট, শিপ, ডিয়ার, বাফেলো, যেটা পড়লাম এনসিইআরটিতে, তো ওদের পেটের মধ্যে কিন্তু মিথানোজেন থাকে, সেই জন্য ওদের গোবর থেকে কিন্তু মিথেন গ্যাস তৈরি হয়। বোঝা গেল? এই হয়ে গেল। এরপর হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। এর আগে আমরা কি বললাম? আর্কি ব্যাকটেরিয়া। মনে রাখ তিনটে কি কি বললাম? এনসিইআরটি অনুযায়ী তিনটে মেন ভাগ দেখলাম। আর্কি ব্যাকটেরিয়া যে হচ্ছে পুরনো, আর্কিওলজিস্ট বললাম না, আর্কিও মানে হচ্ছে পুরনো জিনিসপত্র। তো আর্কি ব্যাকটেরিয়া যা পুরনো মানে পৃথিবীর পুরনো মানে কি, যারা এক্সট্রিম কন্ডিশন পৃথিবী ছিল তখন, সেজন্য এক্সট্রিম কন্ডিশনে আছে আর্কি ব্যাকটেরিয়া। আরেকটা দেখলাম মডার্ন ব্যাকটেরিয়া, যেটা সেটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। এদেরকে আমরা ট্রু ব্যাকটেরিয়া বলছি, কারণ এরা এদের মতো অতটাও পুরনো নয়। ইউ ব্যাকটেরিয়া। আর আরেকটা কি বললাম? মাইক্রোপ্লাজমা। তো এবার আমরা দেখবো হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। এবার ইউ ব্যাকটেরিয়াকে কিন্তু আমরা যেটা বললাম একদম ট্রপিকে আমরা কি কি ভাগে ভাগ করেছি? ট্রপিক হিসাবে আমরা ভাগ করেছি হচ্ছে মানে অটোট্রপ বললাম না, তো মানে খাবার কে কিভাবে খাচ্ছে। তো একটা হচ্ছে অটোট্রপ আর একটা হচ্ছে হেটেরোট্রপ। আবার একবার দেখিয়ে দিই, একটা হচ্ছে ফটোট্রপ, সরি এক সেকেন্ড, হ্যাঁ, খাবার অনুযায়ী যদি আমরা দেখি দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অটোট্রপ আর একটা হচ্ছে হেটেরোট্রপ। অটোট্রপের মধ্যে দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ফটো অটোট্রপ আর একটা হচ্ছে বলো কেমোঅটোট্রপ।
তো এইখানে ওই রকম ভাবেই ভাগটা হয়েছে। দেখো এটা মনে আছে তো? এবার দেখো এইবার যদি তোমরা পড়ো তাহলে এই জায়গাটা বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে এখানে কি কি বলেছে, 1000 ডিফারেন্ট নিউ ব্যাকটেরিয়া, এদেরকে আমরা ট্রু ব্যাকটেরিয়া বলছি। হ্যাঁ, দে আর দ্য ক্যারেক্টারাইজড বাই দ্য প্রেজেন্স অফ এ সেল ওয়াল। এইবার দেখো এই পার্টটা যেটা, এটা আমরা এই পার্টটা অটোট্রপ পড়বো। অটোট্রপের দুটো ভাগ কি কি বললাম, ফটো অটোট্রপ, কেমো অটোট্রপ। তো এই যে এইটা হচ্ছে ফটো অটোট্রপের ভাগটা, আর এইটা হচ্ছে কেমো অটোট্রপের ভাগটা, কেমোসিনথেটিক অটোট্রপের ভাগটা। আর এর পরের যেই ভাগটা, এটা কি পড়বো, ওই নিচের পার্টটা পড়বো হচ্ছে হেটেরোট্রপ। তো দেখা যাক এবার এখানে কি বলছে। হ্যাঁ, তো the cyanobacteria, also referred to as blue-green algae, have chlorophyll A similar to the green plant and are photosynthetic. তো অবভিয়াসলি ফটোসিনথেসিস করতে গেলে ক্লোরোফিল লাগবে। এবার এদের কি ক্লোরোফিল রয়েছে, ক্লোরোফিল আমরা কি জানি, ক্লোরোফিল এ, বিজান্থোফিল, ক্যারোটিন, অনেক ধরনের পিগমেন্ট হয়। তো এদের রয়েছে ক্লোরোফিল এ, যেটা কি আছে, যেটা হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া রয়েছে। আর ক্লোরোফিল এ কাদের থাকে, এমনি গ্রিন প্ল্যান্ট মানে আশেপাশে যেসব আমরা আম জাম কাঁঠাল লিচু দেখি ওদেরও কিন্তু ক্লোরোফিল এ থাকে। তো ওইটাই বলেছে। তো সায়ানোব্যাকটেরিয়ার যদি ক্লোরোফিল এ থাকে তার মানে এ অবভিয়াসলি ফটোসিনথেসিস করতে পারছে। তো এই জন্য এটা কি ফটোসিনথেটিক অটোট্রপ। দ্য সায়ানোব্যাকটেরিয়া আর ইউনিসেলুলার। এবার এদের ক্যারেক্টারটা বলছে এরা কিরকম হয়, অবভিয়াসলি মনের মধ্যে তো ইউনিসেলুলারই হবে, কলোনিয়াল, অর্থাৎ অনেকগুলো সায়ানোব্যাকটেরিয়া একসাথেও থাকতে পারে কলোনি ফর্ম করে, ফিলামেন্টাস, এরকম ফিলামেন্টাস। আর কি বলেছে, ফ্রেশ ওয়াটারে থাকতে পারে বা মেরিনে থাকতে পারে। ফ্রেশ ওয়াটার মানে কি, অর্থাৎ এই পুকুর নদী এগুলো যেগুলোতে হচ্ছে লবণাক্ত জল নয় আর কি। হ্যাঁ, ফ্রেশ ওয়াটারে থাকতে পারে বা মেরিন সমুদ্রের জলে থাকতে পারে, টেরেস্ট্রিয়াল বা মাটিতেও থাকতে পারে। দ্য কলোনিজ আর জেনারেলি সারাউন্ডেড বাই জেলাটিনাস শীট, একটা মানে জেলি টাইপের সাবস্টেন্স ওই ধরনের দিয়ে কলোনিটা ঘেরা থাকে, যার মধ্যে অনেকগুলো সায়ানোব্যাকটেরিয়া একসাথে থাকে। আর দে অফেন ফর্ম ব্লুমস ইন পলিউটেড ওয়াটার বডিজ। তোমরা এটা দেখেই থাকবে, এগুলো দেখেছো। এটা কেন হচ্ছে, সায়ানোব্যাকটেরিয়া কি বললাম, ক্লোরোফিল এ থাকে মানে হচ্ছে ফটোসিনথেসিস করতে পারে, তার মানে গ্রিন কালারের হবে। এই যে এরকম অনেক সময় তোমরা দেখতে পাবে পুকুরের মধ্যে এরকম হয়ে রয়েছে। তো এটা কেন হয়ে রয়েছে, এটার অন্যান্য অ্যালগির জন্য হতে পারে, গ্রিন অ্যালগির জন্য মেনলি। তো এইটা কিন্তু হয়েছে সায়ানোব্যাকটেরিয়ার জন্য। তো ওই কথাটাই বলেছে, ওই পুকুরের মধ্যে যেটা ছবিটা দেখালাম ওইটাই বলেছে এখানে, যে কোথায় গেল, হ্যাঁ, দে অফেন ব্লুম মানে এত বেড়ে যায় যে গ্রিন কালারের ওরা এত বেড়ে যায় যে পুরো পুকুরটাই সবুজ হয়ে যায়। তো ওটাই বলেছে যে ফর্ম ব্লুম ইন পলিউটেড ওয়াটার বডিজ, সাম অফ দিস অর্গানিজম ক্যান ফিক্স অ্যাটমসফিয়ার নাইট্রোজেন ইন স্পেশালাইজ সেল। এবার এদের মধ্যে কেউ কেউ কি রয়েছে, এদের একটা স্পেশালাইজ সেল থাকে যেটাকে আমরা কি বলি, হেটেরোসিস। এইখানে এরা বায়ুর যে নাইট্রোজেনটা রয়েছে সেটাকে ফিক্সড করতে পারে। কারা করতে পারে, এক্সাম্পল যাদের হেটেরোসিস থাকে বায়ু নাইট্রোজেনটা ফিক্সড করতে পারে, নস্টো, অ্যানাবিনা। দেখা যাক, এই যে মাইক্রোস্কোপে দেখলে এটা দেখো হেটেরোসিস। এটা কেন নাম হলো হেটেরো, মানে আগেই বললাম আলাদা, দেখো অন্যান্য সেলের থেকে আলাদা দেখতে, নাম হচ্ছে হেটেরোসিস। তো এটা এরা কি করছে, বায়ুর যে নাইট্রোজেনটা রয়েছে ওটাকে ফিক্সড করতে পারছে। তো হেটেরোসিস রয়েছে এরকম ব্যাকটেরিয়ার এক্সাম্পল কি, নস্টো, অ্যানাবিনা, খুব ইম্পর্টেন্ট, নস্টো, অ্যানাবিনা, এমসিকিউ আসতেই পারে। এরপর এটা হয়ে গেল অটোট্রপ, এরপর চলে আসছি কেমোসিনথেটিক অটোট্রপ, মানে এটা হয়ে গেল ফটো অটোট্রপ। এবার আমরা আসছি কেমোসিনথেটিক অটোট্রপ। কেমোসিনথেটিক অটোট্রপ মানে বললাম কি, যারা অটোট্রপ কিন্তু কেমিক্যালের উপর ডিপেন্ড করে। কোন ধরনের কেমিক্যাল, ইনঅর্গানিক কেমিক্যাল, নট অর্গানিক, কারণ আমরা অর্গানিকের উপর ডিপেন্ডেন্ট আর আমরা কিন্তু হেটেরোট্রপ। হ্যাঁ, কারণ অর্গানিক কেমিক্যালটা কে বানিয়েছে, ফটো অটোট্রপরা বানিয়েছে, সেই জন্য ওদের ওপর আমরা ডিরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক ওদের ওপর ডিপেন্ডেন্ট, কারণ ওরা অর্গানিক কেমিক্যাল বানাচ্ছে, ফটো অটোট্রপ। আর কেমোসিনথেটিক অটোট্রপ যারা, ওরা ইনঅর্গানিক ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ডেন্ট। ইনঅর্গানিক ম্যাটেরিয়াল কিন্তু পৃথিবীতে আগে থেকে আছে, কোনো কেউ বানায়নি। লবণ, নাইট্রোজেন, বা ধরো এই যে নাইট্রোজেন, ফসফরাস, আয়রন, এগুলো কি হচ্ছে, বা ধরো এই যে নাইট্রাইট, অ্যামোনিয়া, এগুলো কিন্তু আগে থেকেই আছে। এরা কিন্তু কেউ কারোর ওপর ডিপেন্ডেন্ট না। আমরা যদি মরেও যাই কেমোসিনথেটিক অটোট্রপ কিন্তু বেঁচে থাকবে, কারণ এরা অটোট্রপ আর এইসব কেমিক্যালের ওপর এরা বেঁচে থাকে। এদের বন্ড ভেঙে যে এনার্জিটা পায় সেখান থেকে। এই যে ব্যাকটেরিয়া অক্সিডাইজ ভেরিয়াস ইনঅর্গানিক সাবস্টেন্স, এইটাই ইম্পর্টেন্ট, ইনঅর্গানিক।
অনেক সময় কি হয় যে ট্রু ফলস দিতে পারে, মানে ট্রু ফলস বা হ্যানা ত্যানা, কটা ট্রু কটা ফলস জানোই, তিনটে সেন্টেন্স দিয়ে দিল, কটা ঠিক কটা ভুল। ধরো পুরো সবকিছু ঠিকঠাক লিখেছে, এবার প্রশ্ন তো এখানে দিয়ে দিল যে কোথায় গেল, এই যে ব্যাকটেরিয়া অক্সিডাইজ ভেরিয়াস অর্গানিক সাবস্টেন্স সাচ অ্যাজ নাইট্রাইট। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এনসিইআরটি যেহেতু অনেকবার রিভিশন দেবে, মাথার মধ্যে লাইনটা থাকবেই। তো অনেক সময় কি হয়, যখন একটু বেশি পড়া হয়ে যায় কোনো লাইন, দেখবে ওই লাইনটার মাঝখানে যদি একটু টুইস্ট দিয়ে ঘুরিয়ে দেওয়া থাকে, আমরা যেহেতু অনেকবার পড়ে পড়ে অভ্যস্ত হয়ে গেছে লাইনটা, ওই টুইস্টটা কিন্তু ধরতে পারি না, আমরা মাথায় ঠিকটাই পড়ে নিই। তাই জন্য এই জিনিসগুলো কিন্তু খেয়াল করবে যে ইনঅর্গানিক দিয়েছে না অর্গানিক দিয়েছে পরীক্ষায়, এটা কিভাবে ঠিক হবে, এই ভুলগুলো কিভাবে ঠিক হবে, বারবার প্র্যাকটিস করে, এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। এরা তাহলে কিসের উপর, নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়া এইসব ইউজ করে এনার্জি যেটা পাচ্ছে এটিপি প্রোডাকশন করছে। দে প্লে এ গ্রেট রোল ইন রিসাইক্লিং নিউট্রিয়েন্ট লাইক নাইট্রোজেন, ফসফরাস, কারণ অবভিয়াসলি এদেরকে ভেঙে যদি পায় তাহলে এখান থেকে নাইট্রোজেনটা হচ্ছে পরিবেশে ফিরে যাবে, সেখান থেকে আবার পরিবেশ থেকে আবার হচ্ছে কিছু ব্যাকটেরিয়া যেমন হচ্ছে ধরো নষ্ট ক্যানাবিনা পরিবেশ থেকে আবার সেটাকে মাটিতে ফিক্স করবে, সেটা আবার গাছ নেবে, গাছ আবার মরে যাবে, তো তারপর ওরকম ভাবে চলতে থাকবে। তো এইবার চলে আসছে আমরা হেটারোট্রপিক ব্যাকটেরিয়া। হেটারোট্রপিক মানে যারা নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে না। তো এটাই হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট, যেটা বললাম মেজরিটি ইম্পর্টেন্ট ডিকম্পোজার। ডিকম্পোজার মানে কি, যারা হচ্ছে পচা গলা জিনিসকে থেকে এনার্জিটা নিচ্ছে, ফলে বন্ডটা ভাঙছে, বন্ড ভাঙলে কি হবে, যেগুলো মিনারেল রয়েছে সেগুলো আলাদা হয়ে যাবে, তার ফলে ওগুলো আবার পরিবেশে মিশে যাবে, তো ওটাই হচ্ছে ডিকম্পোজার। মেনি অফ দেম হ্যাভ এ সিগনিফিক্যান্ট ইম্প্যাক্ট অন হিউম্যান অ্যাফেয়ার। এবার এদেরকে কিন্তু মানুষরা এদেরকে কিন্তু ইউজ করে, যেমন হচ্ছে মেকিং কার্ড, মিল্ক, যেমন হচ্ছে দই কিভাবে তৈরি হয় দুধ থেকে, বাড়িতে যদি দেখো যে দুধ নেয়, তার মধ্যে 1 চামচ দই দিয়ে দেয়, ব্যাস পুরো রাত্রি রেখে দিল, সকালবেলা উঠে দেখলো দুধ থেকে দই তৈরি হয়ে গেছে। কেন? কারণ দইয়ের মধ্যে থাকে হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া, এগুলো রয়েছে পরে। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি করছে, ওইটার ব্যাকটেরিয়াটা ওই দুধের যেই প্রোটিনটা রয়েছে সেখান থেকে এনার্জি নিচ্ছে, বন্ড ভাঙছে, তার ফলে নতুন ধরনের জিনিস তৈরি হচ্ছে, তার জন্য দুধ থেকে দই হয়ে যাচ্ছে। তো এটা আমরা ইউজ করি, তো সেইটাই এখানে বলেছে। তারপর হচ্ছে প্রোডাকশন অফ অ্যান্টিবায়োটিক, তো অনেক ব্যাকটেরিয়ার থেকেও কিন্তু আমরা অ্যান্টিবায়োটিক পাই। তারপর হচ্ছে এবার কি এক্সাম্পল কি লাগবে না, এনসিইআরটিতে নেই। ফিক্সিং নাইট্রোজেন ইন লেগিউম, মানে এই যে দেখবে এই যে এগুলো হচ্ছে লেগুম প্ল্যান্ট, তো এইটা কি করে, এরা সিম্বায়োসিস করে, অর্থাৎ দুজনেরই লাভ হয়, ব্যাকটেরিয়ারও লাভ হয়, এই প্ল্যান্টারও লাভ হয়। তো তার ফলে কি হচ্ছে, এই রকম রুটের মধ্যে এরা এরকম লেগিউম তৈরি করে, ফলে ব্যাকটেরিয়া এদের প্ল্যান্টটাকে নাইট্রোজেনের জিনিসপত্র দেয়, প্ল্যান্টারও লাভ হয়, তার বদলে ব্যাকটেরিয়া সেলটার পেয়ে যায়, কিছু নিউট্রিশন নিয়ে নেয়, দুজনেরই লাভ হচ্ছে, ওটাই এখানে বলেছে। তারপরে লেগিউম রুটস যেটা হলো, তারপর সাম অফ দ্য প্যাথোজেন। এবার দেখো, যেটা আমি একদম শুরুর দিকেও কিছুটা বলেছিলাম, কেউ কেউ প্যাথোজেনও হয়, যেমন হচ্ছে কজিং ড্যামেজ ইন হিউম্যান বিং। এবার কফস, এবার দেখো শুধু যে মানুষের মধ্যেই প্যাথোজেন হবে তা নয়, প্ল্যান্টকেও কিন্তু আক্রমণ করতে পারে। হ্যাঁ, তো সেগুলোর এক্সাম্পল কি, যেমন হচ্ছে কলেরা যে হয়, কেন হয়, ব্যাকটেরিয়ার জন্য, টাইফয়েড, টিটেনাস, সাইট্রাস ক্যানকার, সবকিছুই হয় হচ্ছে ব্যাকটেরিয়ার। ব্যাকটেরিয়া রিপ্রোডিউস মেইনলি বাই ফিশন, ফিশন মানে হচ্ছে এরকম ভাবে জাস্ট দুটো আলাদা হয়ে যায়, এটা হচ্ছে ফিশন। হ্যাঁ, তো ফিশন যেটা ছবিতেও দেখিয়েছে, সামটাইমস আন্ডার আনফেভারেবল কন্ডিশনস দে প্রডিউস স্পোর, তৈরি করতে পারে, যেই স্পোরটা হচ্ছে পরবর্তীতে যখন আবার অন্য জায়গায় গিয়ে পড়বে ওখান থেকে ব্যাকটেরিয়া প্রডিউস হবে। দে অলসো রিপ্রোডিউস বাই সর্ট অফ আসেক্সুয়াল রিপ্রোডাকশন বাই অ্যাডপ্টিং প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ ট্রান্সফার ফ্রম ওয়ান ব্যাকটেরিয়া টু আদার। তো এটা কিভাবে করে, অ্যাকচুয়ালি এটা হয় হচ্ছে কনজুগেশন টিউবের মাধ্যমে। এটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি কি হয়, এখানে যেটা বলেছে যে অ্যাডপ্টিং এ প্রিমিটিভ টাইপ অফ ডিএনএ ট্রান্সফার ফ্রম দ্য ব্যাকটেরিয়াম টু অ্যানাদার ব্যাকটেরিয়া, মানে হচ্ছে ধরো এটা একটা ব্যাকটেরিয়া রয়েছে, এটা একটা ব্যাকটেরিয়া রয়েছে, এটা একটা ব্যাকটেরিয়া রয়েছে, তো এই ব্যাকটেরিয়ার মধ্যে ধরো এমন কিছু একটা রয়েছে, এই ডিএনএটা রয়েছে যেটা এটা নেই, তো সেই ক্ষেত্রে কি হবে, এই ডিএনএটার একটা কপি তৈরি হবে, তারপরে এই ডিএনএটা এখান থেকে এখানে শিফট হয়ে যাবে এই ব্যাকটেরিয়াটার মধ্যে, তো ডিএনএ ট্রান্সফার হচ্ছে, তো ওইটাই বলেছে। এরপর চলে আসছে মাইক্রোপ্লাজমা। মাইক্রোপ্লাজমার জাস্ট 3টে জিনিস মনে রাখতে হবে। হ্যাঁ, কি
খুব ইম্পর্টেন্ট। এরা হচ্ছে ল্যাক সেল ওয়াল, ইম্পর্টেন্ট। এতক্ষণ ধরে মনেরার মধ্যে আমরা কি কি পড়েছি? মনেরার সেল ওয়াল থাকবে, কিন্তু মনেরার মধ্যে মাইকোপ্লাজমা তারা হচ্ছে ল্যাক সেল ওয়াল। তারপর আর কি কি? এখানে দে আর দ্য স্মলেস্ট, অর্থাৎ সব থেকে ছোট্ট লিভিং সেল। ভাইরাসকে কিন্তু আমরা পুরোপুরি লিভিং বলবো না, ওটা এই চ্যাপ্টারের শেষেই পড়বো, দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট যখন আসবে চ্যাপ্টারের শেষে পড়বো। তো ভাইরাস কিন্তু পুরোপুরি লিভিং নয়, ওরা হচ্ছে অব্লিগেট প্যারাসাইট। তো আমরা যদি শুধু লিভিং হিসাবে দেখি সেক্ষেত্রে মাইকোপ্লাজমা হচ্ছে স্মলেস্ট লিভিং সেল, অর্থাৎ এরা কিন্তু ব্যাকটেরিয়ার ফিল্টার পেপার, যেটা ধরো জলের মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে, পেপার দিয়ে যদি ফিল্টার করো তাহলে ব্যাকটেরিয়া যত থাকবে সেটা ফিল্টার আউট হয়ে যাবে। কিন্তু মাইক্রোপ্লাজমা যেহেতু এত ছোট, ওটার থেকে কিন্তু ফিল্টার হবে না, কারণ এরা স্মলেস্ট। আর এরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন। আর মেনি মাইক্রোপ্লাজমা প্যাথোজেনিক ইন অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্টস। অনেক জায়গাতে কিন্তু মাইক্রোপ্লাজমা কি হচ্ছে, অ্যানিম্যাল আর প্ল্যান্টের মধ্যে প্যাথোজেন সৃষ্টি করছে। তো এই হচ্ছে আমাদের মনেরা হলো। তাহলে একবার যদি আমরা আজকের ক্লাসটা ছোট্ট করে প্রথম থেকে রিভিশন করে দিই, তাহলে কি কি পড়লাম মনে আছে? একদম প্রথমে আমরা দেখলাম, একদম মাইন্ড ফ্রেশ করে নাও, একবার শুনে নাও, এরপর তোমরা নিজেরা পড়বে, দেখবে একদম মুখস্থ যাবে। এখনই ক্লাসটা শেষ হলেই বসে একবার দুবার জাস্ট পড়ে নাও, হয়ে যাবে আরামসে। প্রথমে দেখলাম আজকে চ্যাপ্টার ছিল, কি পড়লাম? বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন, অর্থাৎ যত জীব রয়েছে তাদেরকে আমরা ক্যারেক্টার অনুযায়ী ভাগ করছি। তো ভাগ কিভাবে করলাম? তাদের বিভিন্ন ধরনের ক্যারেক্টার দেখে, যেমন হচ্ছে সেল টাইপ দেখে, তারপর হচ্ছে সেল ওয়ালের নেচার দেখে, মোড অফ নিউট্রিশন দেখে, কিভাবে ওরা খাওয়া দাওয়া করছে সেই সব কিছু দেখে। তো সবার প্রথমে কে এসছিলেন? হচ্ছে সবার প্রথমে অ্যারিস্টটল। ভাগ করেছিল হচ্ছে গাছ ছোট বড় এইসব নিয়ে, কার লাল রক্ত আছে অ্যানিমেলদের, কার নেই। তারপর সাইন্টিফিক বেসিসে কে করলো? লিনিয়াস। টু কিংডম ক্লাসিফিকেশন দিল। এবার টু কিংডমের প্রবলেমটা কি ছিল? টু কিংডমের মধ্যে মনেরা প্রোটিস্টরা সব কেউ প্ল্যান্টের ঘাড়ে কেউ অ্যানিম্যালের ঘাড়ে, তো এটা একটা হ্যাপাজার্ড হয়ে গেছিল। তো ধীরে ধীরে যত সায়েন্স উন্নত হয়েছে, দেখলো সাইন্টিফিক উন্নত হলো, তো কেমিক্যাল টেস্ট করে দেখলো যে এর সেল ওয়াল আলাদা, তো ধীরে ধীরে ওকে আলাদা করে হয়তো দেখা গেল অন্য একটা কিংডম তৈরি করে নিল। তারপরে দেখলো যে এ প্রোক্যারিওট ইউক্যারিওট, তো ওদেরকে আলাদা করে দিল। তো ধীরে ধীরে যত সায়েন্স উন্নত হয়েছে তত ধীরে ধীরে এই টু কিংডম থেকে থ্রি কিংডম হয়েছে, থ্রি কিংডম থেকে ফোর কিংডম হয়েছে, তো আলটিমেটলি গিয়ে হুইটেকারে ফাইভ কিংডম হয়েছে। তারপরে আমরা দেখলাম হচ্ছে এইখানে এই চারটা, এটা আশা করি তোমাদের মুখস্থ হয়ে গেছে, কারণ তখন বলেছিলাম যে ভিডিওটা পজ করে এখনই মুখস্থ করে নিতে। তারপরে আমরা দেখলাম হচ্ছে মনেরার মধ্যে চলে আসলাম। মনেরাই কি দেখলাম আমরা? মনেরা হচ্ছে মেনলি তিনটে ভাগ ছিল। একটা হচ্ছে বলো আর্কি ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, আর মাইকোপ্লাজমা। আর্কি ব্যাকটেরিয়া কি ছিল? আর্কিও মানে হচ্ছে পুরনো, তো ওদের মধ্যে আবার তিনটে ভাগ ছিল। এই দেখো মনেরা, মনেরার মধ্যে আমরা কি দেখলাম? তিনটে ভাগ, আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, মাইকোপ্লাজমা। আর্কি ব্যাকটেরিয়ার মধ্যে তিনটে দেখলাম, যারা হচ্ছে লবণ পছন্দ করে, কি বলে ওদেরকে? নামটা বলো, মনে করো। হ্যাঁ, হ্যালোফাইল। যারা হচ্ছে খুব টেম্পারেচার অ্যাসিডিক মিডিয়ামে থাকে, থার্মো অ্যাসিডোফাইল। আর আরেকটা হচ্ছে যারা মিথেন গ্যাস প্রডিউস করে, মিথানোজেন। ইউ ব্যাকটেরিয়ার মধ্যে আমরা কি দেখলাম? দুই ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে অটোট্রপ, আর অন্য কালার নিয়ে নিই সুবিধা হবে। একটা হচ্ছে অটোট্রপ, আরেকটা হচ্ছে হেটারোট্রপ। এবার অটোট্রপের মধ্যে আবার দুটো ভাগ দেখেছিলাম, একটা হচ্ছে ফটো অটোট্রপ আর একটা কেমো অটোট্রপ, মনে পড়ছে তো? আর হেটারোট্রপের মধ্যে তো দেখলামই ওগুলো। আর মাইক্রোপ্লাজমা তো লাস্টে এসে পড়লাম, কি পড়লাম? যে ওরা সব থেকে ছোট্ট হয়, সেল ওয়াল থাকে না, অক্সিজেন ছাড়া বাঁচতে পারে, প্যাথোজেনিক হয়, এইসব। ব্যাস, তো এই হচ্ছে আমাদের মনেরা এইখানে। তারপর এই যে আর্কি ব্যাকটেরিয়া, তারপর শেষে গিয়ে দেখলাম ইউ ব্যাকটেরিয়া, যেখানে এই পার্টটাতে আমরা পুরো দেখলাম কি অটোট্রপের ব্যাপারটা। অটোট্রপের মধ্যে এই পার্টটাতে আমরা দেখলাম হচ্ছে ফটোসিনথেটিক অটোট্রপ, আর এই পার্টটাতে দেখলাম হচ্ছে কেমোসিনথেটিক অটোট্রপ। আর এই নিচের দিক থেকে চলে গেলাম আমরা কোথায়? হেটারোট্রপের মধ্যে। আর লাস্টে গিয়ে
এই জায়গাটায় আমরা দেখলাম হচ্ছে মাইকোপ্লাজমা। কোন জায়গাটায়? এই জায়গাটায় দেখলাম মাইকোপ্লাজমা। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা শুরু করব প্রোটিস্টা। থ্যাংক ইউ।